আর তিথির গাড়ির বিকট শব্দ করে সোজা খানবাড়ির সামনে থামলো। তিথি আতঙ্কে কাঠ হয়ে গাড়িতে বসে রইল। কেন যেন নরকের দরজা খুলতে চলছে, না জানি কপালে কি দুঃখ আছে। আয়ন গাড়ি থেকে নেমে চারপাশে চোখ বুলে দেখলো বাড়িটা কেমন জানি অস্বাভাবিক, কবরের মতো থমথম লাগছে। আয়ন আর কোনো দিকে না তাকিয়ে তীব্র গতিতে সোজা বাড়ির ভেতরের দিকে হাঁটা ধরলো। তিথি হঠাৎ ভয়ে আর লজ্জায় শাড়ির আঁচলটা সর্বোচ্চ নিচে পর্যন্ত টেনে মাথায় ঘোমটা দিল, যেন অভিশাপ নিয়ে আসা এক নতুন বধূ। আয়ন যখন দামি খয়েরি পাঞ্জাবি পরা অবস্থায় শোকের আবহে অন্ধকার হলো, ঘরে এসে দাঁড়ালো। তিথির শাড়ির ঘোমটাটা ধরে আয়নের পিছু পিছু শঙ্কিতভাবে দাঁড়ালো। হিমি খান তনুজা খানের পাশে বসে নীরবে কাঁদছিলেন। হঠাৎ তার চোখ গেল আয়নের উজ্জ্বল পোশাকের দিকে। আয়নকে জামাই বেশে আর পাশে একটা মেয়েকে গভীর ঘোমটা দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হিমি খানের চোখে আতঙ্কে বিস্ফোরিত হয়ে গেল। তিনি যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি শুধু একটা আত্মনাতের মতো শব্দ করে বেশিলেন, আয়ান। আয়ানের নাম শুনে ঘরের সবাই চমকে সামনের দিকে তাকালো। আর আয়ান এবং তার পাশে সেই অদ্ভুত ঘোমটা দেওয়া মেয়েটিকে দেখে সবার মাথায় যেন বিদ্যুৎ স্পষ্ট হলো। শোকের স্তূপের উপর এই বরকনে বেশ দেখে পরিস্থিতি চূড়ান্ত ভয়াবহতার দিকে মন নিল। আরিফুল খান চিৎকার করে তাড়াতাড়ি সোফা থেকে উঠে এসে আয়নের সামনে দাঁড়িয়ে গর্জন করে বলেন, আয়ন, কোথায় ছিলে এতদিন? আর তোর পাশে ওই মেয়েটাকে? দুজন এমন বরকনে সেজে আসিস কেন? রৌদ্র, সিহা, তুরা, আরশিয়া, আরফা, এমনকি বাড়ির সবাই এক মিনিটের জন্য সব ভুলে গেল। নিথর শোকের মাঝে এসো হা করে আয়ান আর অদ্ভুত বেশে পাশে মেয়েটার দিকে তাকিয়ে রইল। আয়ানের বাবা কথা বুঝতে পারলো না। তিথি, সবাই এই মেয়ে বলছে কেন? তিথিকে চিনতে পারছে না? পাগল হয়ে গেল নাকি সবাই? ভাবতে আয়ন বিরক্তি নিয়ে ঘাড় বাঁকিয়ে পাশে থাকা তিথির দিকে তাকিয়ে দেখলো তিথি লম্বা ঘোমটা দিয়ে আছে, যা তাকে অচেনা করে দিচ্ছে। আয়নের মুহূর্তে রাগ চড়ে গেল। আয়ন তিথিকে কিছু বলতে যাবে, তার আগে আরিফুল খান অধৈর্য হয়ে পুনরায় বলল, কি হলো? বলছিস না কেন? কে এই মেয়েটা? আয়ন তার বাবার কথা অপরাধীর মতো সামান্য মাথা নিচু করলো। মুহূর্তে তার মনে হলো এই কঠিন সত্যতাকে লুকিয়ে রাখা সম্ভব? মিথ্যে দিয়ে আর কতদিন এই সম্পর্কটা বাঁচিয়ে রাখা যাবে? ভুল বোঝাবুঝির জন্য ওদের বিয়েটা হয়েছে, কিন্তু এখন এই অমোঘ সত্য আয়নের স্ত্রী তিথি। আর আয়ন মিথ্যে বলা ঘৃণা করে, তাই মৃত্যু ভয় সত্ত্বেও সাহস নিয়ে মাথা নিচু করে প্রায় ফিসফিস করে বলল, বাবা, আমি বিয়ে করছি। আয়নের এই দুইটা শব্দ যেন ঘরের নিস্তব্ধতা ভেঙে ভয়াবহ বিস্ফোরণ ঘটালো। শোকাবস্ত পুরো বাড়ি দ্বিতীয়বারের মতো বজ্রঘাত চমকে উঠল। হিমি খানের নিজের শরীরের ভারসাম্য হারিয়ে ছুটে আসলেন আয়নের সামনে। অবিশ্বাসের চরম সীমা পৌঁছেই ভেঙে যাওয়া গলায় বললেন, বিয়ে? বিয়ে করছিস মানে? তুই সুখের বাড়িতে এসে আমাদের সাথে মজা করছিস? আয়ন তার মায়ের কথা এক বর্ণ বুঝতে পারল না। সুখের বাড়ি মানে? কার মৃত্যু হয়েছে? আয়ন বাড়ির সকলের দিকে রুদ্ধশ্বাস তাকালো। সবাই তো বসে আছে, তাহলে শোকের বাড়ি বলতে? হঠাৎ আয়নের চোখ গেল তুরার দিকে। আয়ন তুরাকে দেখে পাথরের মতো জমে গেল। তুরা আবার কখন এলো? তার থেকে বড় ধাক্কা খেলো শিয়াবের পাশে রৌদ্রকে দেখে। আয়নের কাছেই যেন সব কিছু নির্ধারিত কোনো দুঃস্বপ্ন মনে হচ্ছে। আয়নের ভাবনার মাঝে হিমি খান এবার উন্মাদিনীর মতো বললেন, আয়ান, বল মেয়েটাকে, এখনো বল, কোথা থেকে ধরে এনেছিস? আয়ন এবার সামান্য জোর নিয়ে হতাশার মতো কণ্ঠে বলে, মা, আমি সত্যি বলছি, ও আমার স্ত্রী, বিয়ে করেছে আমাকে। বিশ্বাস না হলে তোমার তিথি। বাকিটুকু বলার আগে বিদ্যুতের ঝলকের মতো আয়নের গালে শব্দ করে একটা থাপ্পড় খেলো। হিমি খান ক্ষিপ্ত আর থাপ্পড় মারলেন আয়নের গালে। তিনি শোকে ওর আগে ফুপিয়ে কেঁদে উঠলেন, ছি, এই দিনটার জন্য লজ্জা করলো না তোকে? এই শিক্ষা দিয়েছে আমরা তোকে? আমাদের পরিবারের সম্মান কি কোনো মূল্য ছিল না? এইভাবে একা একা বিপত্তি ডেকে আনলি। মুহূর্তের মধ্যে তিথি ঘোমটার আড়ালে মূর্ছিত হবার মতো কেঁপে উঠল। তিথির মনে হলো আয়নের এই অপমান তার নিজের পাপের ফল। তিথি হঠাৎ সমস্ত ভয় বিসর্জন দিয়ে ঘোমটা না সরে হিমি খানের পা জড়িয়ে ধরে কান্না ভেঙে যাওয়া কণ্ঠে বলল, মেয়েও না কাকি, আয়ন ভাইয়ের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি তোমাদের বলছি, বিশ্বাস করো। তিথির পরিচিত কণ্ঠস্বর শুনে বাড়ির সকলে হৃদযন্ত্র স্তব্ধ হয়ে গেল। এক নিদারুণ নীরবতা নেমে এলো। এক মুহূর্তে হিমি খানকে থমকে গেল তিথির কণ্ঠ শুনে। হিমি খান বাড়ির সকলের দিকে বিভ্রান্ত চোখে তাকালেন। তারপর কাঁপা কাঁপা হাতে তিথির কাঁধ ধরে তুললেন। তিনি ভয়ে ভয়ে তিথির দীর্ঘ ঘোমটার
ধীরে ধীরে সরিয়ে দিলেন। তিথির সাথে সাথে মাথা নত করে মাটিতে চোখ রাখলো। শিহাব আরশির পাশে মুহূর্তে স্তব্ধতা কাটিয়ে তিথির মুখ দেখে ভয়ে বিস্ফোরিত হয়ে গেল। যে মেয়েটা শেষকৃত্য তারা করে এসেছে তাদের সামনে, শিহাব নিজের জ্ঞান হারিয়ে যেন আরশিকে ঢাল বানিয়ে সকলের মাঝে আকাশ কাঁপানো চিৎকার করে উঠল, আহ তিথি, ভূত ভূত, সারা ওকে। তিথির মুখ থেকে সবার মুখ ফোলার মতো না, কিন্তু রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। সেই ভয়াবহ শোকের মধ্যে অবিশ্বাস্য এক আনন্দ নেমে এলো। হিমিখানা রাগ দেখানোর সুযোগ পেলেন না। তিনি চিৎকার করে তিথিকে জড়িয়ে ধরলেন। কান্নার বাঁধ ভেঙে গেল তার। তুরা আর নিজেকে সামলাতে পারলেন না। ঝড়ের বেগে সেও এসে তিথিকে আষ্টে পিষ্টে জড়িয়ে গেলেন। শিয়াব তখনও আশিকে ঢালের মতো জাপটে ধরে এসেছে। সে চোখের পলক না ফেলে ওদের দিকে তাকিয়ে ভয়ে দাঁত কিরমির করে ফিসফিস করল, আসি দেখ ব্যাপারটা কি হলো তো? আয়ন কি সত্যি সত্যি তিথি ভূতকে মন্ত্র পড়ে বিয়ে করে নিয়ে আসলো নাকি? ও কি এখন আমাদেরকে মারবে? আয়ন কিছু বুঝতে না পারে তিথিকে দেখে সবাই এমন উন্মাদ আচরণ করছে কেন। আশিক খান হাউমাউ করে শিশুর মতো কান্না করতে করতে বলল, আমার মেয়ে তিথি, আমার মেয়ে ফিরে এসেছে। কথাটা বলে তিনি এগিয়ে এসে তিথিকে কাছে পালিয়ে যায় এই ভয় শক্ত করে জড়িয়ে ধরলেন। আয়নের মাথা ভো ভো করছে, কিছুই বোধগম্য হচ্ছে না। এদিকে তিথি ভাবছে, মাত্র দুদিন বাড়িতে ছিল না, তাই বুঝি সবাই এমন কাঁদছে। তিথি সবাইকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলো, তোমরা আমায় মাফ করে দিও, আমি আসলে বুঝতে পারিনি, আমার একটু ভুলের জন্য এত বড় তুলকালাম ঘটে গেল। তিথির কথায় সবার কান্না বিদ্যুতে চমকে থমকে গেল। আনোয়ার খান এগিয়ে এসে গলার স্বর প্রায় হারিয়ে বললেন, তোর ভুল মানে কি ভুল করছিস? তিথির সাথে সাথে সব কিছু এক নিঃশ্বাসে শুরু থেকে খুলে বলতে লাগলো। আয়নের গাড়িতে চুনকাম লাগাতে যাওয়ার, রাতে গ্রামের চেয়ারম্যানের কাছে ধরা হওয়া, আর সেই ভুল বোঝার জন্য জোর করে বিয়ে হওয়া যাওয়া, এই অবিশ্বাস্য কাহিনী যা শুনে সবার মুখ অবাক বিস্ময়ে আবার স্তব্ধ হয়ে গেল। সে তখন আশিকে ধরে কাঁধের উপর মাথা রেখে নিজের কপাল চাপড়াতে চাপড়াতে বিড়বিড় করলো, তার মানে আমরা 3 দিন ধরে একটা জ্যান্ত ফুটফুটে মানুষকে মৃত বানিয়ে তাকে কবর দিয়ে এলাম, তার জন্য আহারে বসেছিলাম। আরে বাহ খানবাড়ি, তোমাদের মাথাকে সেলুট, তোরা সেরা রে সেরা। বিয়ের কথা শুনে কেউ আর কোনো প্রশ্ন তুলল না। তিথি যে বেঁচে আছে সেই অবিশ্বাস্য স্বস্তিতে সবার মুখে আলহামদুলিল্লাহ ছাড়া আর কোনো শব্দ ফুটল না। পরক্ষণে আশিক খান কুণ্ঠিতভাবে আরিফুল খানের দিকে তাকালেন। তিনি নিশ্চিত এখন ডিভোর্সের কথা উঠবে, কিন্তু আরিফুল খান আশিক খানকে তাকিয়ে থাকতে দেখে মুহূর্তে তাকে নিবিড় আলিঙ্গনে জড়িয়ে ধরে হাসি মুখে বললেন, অভিনন্দন বেয়াই সাহেব, আমার বড় ভাই থেকে একেবারে আপন বেয়াই হয়ে গেলেন। তিথি আয়ন আর তিথির চোখ বিস্ফোরণে বড় হয়ে গেল। এ কেমন নাটকের মোড়! আয়ন হতভম্ব হয়ে, তোমরা কি বলছো এগুলো? ভাই কখনো বিয়াই হয় নাকি? আনোয়ার খান আয়নকে স্নেহ করা কিন্তু দৃঢ়তার সাথে বলেন, তিথি তোর কি হয়? আমার ছোট বোন। চুপ কর বেয়াদব, বিয়ে করছিস এখন বলছিস বোন? আয়ন সাথে সাথে আনোয়ার খানের দিকে যেন তাকিয়ে বিশ্বাস করতে পারলো না, এমন চোখে তাকিয়েছে। তার মানে তোমরা আমাদের এই আজব ভুল বোঝাবুঝি বিয়েটা মেনে নিছো? আরিফুল খান উচ্ছ্বাসে তেজে উঠল, তার কণ্ঠে এক বিন্দু দ্বিধা নেই। অবশ্যই। আনোয়ার খান আবার বললেন, শুধু মেনে নিইনি, আমি আগামীকাল আবার ধুমধাম করে বিয়ে দিব। আমি 1 সেকেন্ড দেরি করছি না, এক্ষুনি সব আয়োজনের ব্যবস্থা করছি। আনোয়ার খানের উচ্ছ্বাসিত ঘোষণা যেন বোমার মতো ফাটা পড়ে সারা বাড়িতে আনন্দের ঢেউ বলল। যে হল ঘরটা 5 মিনিট আগে শোকের আধারে ডুবেছিল, সেই হল ঘরে মুহূর্তে ঢাকের আওয়াজ না বাজলে আনন্দের এক অদৃশ্য ঢুল বেজে উঠল। তিথি এই আকস্মিক ঘটনা শুনে লজ্জায় মাথা তুলতে পারল না। পাশ থেকে আর এসে তিথির কাঁধ জড়িয়ে ধরে খলবল করে বলল, ওরে বাবা, ভাবি, আমার ছোট বোন থেকে একেবারে আজীবন ভাবি হয়ে গেলে। তিথি লজ্জায় রক্তিম হয়ে রইল, আর আয়ন যেন জীবন্ত বরফে পরিণত হলো। সব কিছু তার বোধশক্তির বাইরে। এই উন্মাদনার আনন্দের মাঝে শিয়াবের হঠাৎ মনে হলো, যদি আয়ন তিথি অবিশ্বাস্য ভুল মানা যায়, তবে রৌদ্র তুরার প্রেমের বিয়ে কেন মানা যাবে না? হ্যাঁ, শিয়াব তুরাকে ভালোবাসে, কিন্তু এখন এই ভালোবাসাটা গলা টিপে খুন করতে হবে, কারণ সে আশির স্বামী আর তুরা রৌদ্রের স্ত্রী। তাদের মাঝে হিমালয় পর্বত সমান দূরত্ব। রৌদ্রের সেই কঠিন সত্য মেনে পড়ল ভাগ্য যা দেয় তা না।
তা কান্না করে পাওয়া যায় না। আর রৌদ্র বারবার বলছিল শিয়াব আশিকে কখনো কষ্ট না দিস, হয়তো তার ভাগ্যে তুরা ছিল না। শিয়াব তুরার দিকে তাকালো। তুরার অকৃত্রিম হাসিতে সবার সাথে মজেছে। এই দৃশ্য শিরাবকে চূড়ান্ত মুক্তি দিল। তোরা তো রৌদ্রের সাথে হাসি খুশি আছে। আশির সেই শিক্ষা ভালোবাসা হলো প্রিয়জনের সুখ দেখতে পারা। সেই কথাগুলো ভাবতেই শিয়াব আশির দিকে তাকিয়ে দেখলো আশিও কি শান্ত স্নিগ্ধ হাসি খুশি। শিয়াব আশির দিকে তাকিয়ে বুকে জমে থাকা পাহাড় সমান কষ্ট দীর্ঘশ্বাসের সাথে বাইরে ফেলে দিল। নতুন এক দায়িত্ব ভালোবাসার অনুভূতি নিয়ে শিয়াব এবার ঘোষণা থামিয়ে আবার নিস্তব্ধ দৃষ্টি আকর্ষণ করে বলল, যদি আপনারা কেউ কিছু না মনে করেন তবে আমি আপনাদের আরও একটা গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে চাই। শিয়াবের কথায় আনন্দের কোলাহল থেমে গিয়ে সবাই চুপ করে তার দিকে তাকালো। আনোয়ার খান এগিয়ে এসে ব্যস্ত করে বললেন, হ্যাঁ হ্যাঁ বলো বাবা, কি বলবে। শিয়াব ধীর স্থিরভাবে রৌদ্রের দিকে তাকালো। রৌদ্র শিয়াবের দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়েছে। শিয়াব রৌদ্রের দিকে তাকিয়ে শান্ত একটা হাসি দিয়ে আনোয়ার খানকে উদ্দেশ্য করে বলল, আসলে আপনাদের ছেলে একদম ঠিক কথাই বলেছে যে ভাগ্য দেয় না তাকে হাজার কান্না জোর করে পাওয়া যায় না। আর আপনার মেয়েটা ঠিক কথা বলেছে, ভালোবাসা হচ্ছে ত্যাগ। প্রিয় মানুষের অন্যজনের পাশে হাসি খুশি দেখে তার সুখ কামনা করা, এটাই হচ্ছে আসল মুক্তি। শিয়াবের কথায় কেউ কিছু বুঝলো না। হল ঘর বিরাট এক নীরবতা নেমে এলো। সবাই বিস্মিত হয়ে তাকিয়ে রইল। রৌদ্র কৌতূহল ভয় নিয়ে তাকিয়েছে। আনোয়ার খান মাথা নেড়ে বলল, তুমি আসলে তোমার একটু গাঢ় কথাটা বুঝলাম না বাবা। সে বাবা তুরার দিকে তাকালো। তুরা অপরাধীর মতো লজ্জায় অদ্ভুত মাথা নিচু করে ফেলেছে। আবার সে রৌদ্রের দিকে তাকিয়ে সবচেয়ে কঠিন প্রশ্নটা ছুড়ে দিল, যদি আয়ান তিথির ভুল বোঝাবুঝি জরুরি বিয়েটা আপনারা মেনে নিতে পারেন, তাহলে আর একটা বিয়ে যা দুজনের নিখাত ভালোবাসা সেটা মেনে নিতে পারবেন না কেন? আবারও সবাই হতবাক। শিয়াবের কথায় কিছু বুঝতে পারছে না। কিন্তু আশি তুরা রৌদ্র তারা তিনজনে ভয়ে জমে গেল। তারা বুঝতে পারছে তাদের গোপন অধ্যায় ফাঁস হতে চলেছে। শিয়াব মুখ খুলে আনোয়ার খানকে কিছু বলতে যাবে, রৌদ্র তাড়াতাড়ি না সূচক মাথা নেড়ে প্রায় কেঁদে ফেলার মতো ইঙ্গিত করে। শিয়াব আবারও সেই শান্ত হাসি। রৌদ্রের বারণ বুঝে 1 সেকেন্ডও দেরি না করে সবার উদ্দেশ্যে চূড়ান্ত ঘোষণা দিল, তুরা আর রৌদ্রের বিয়ে হয়েছে। দুজনে একে অপরের প্রতি তীব্র ভালোবাসার টানে বিয়ে করছে। আপনারা যদি আয়ান আর তিথির ভুল বোঝাবুঝি বিয়েটা মেনে নিতে পারেন, তবে একটা পবিত্র প্রেমের সম্পর্ক আপনারা অবশ্যই মেনে নেবেন। আমি আশা করছি আজ এই মুহূর্ত থেকে আপনারা তুরা আর রৌদ্রকে আপনাদের পরিবারের অংশ করে নেবেন। শিয়াবের কথা শেষ হওয়ার পর রুমটা যেন আবার স্থবিত হয়ে গেল, থমথম হয়ে গেল, যেন মুহূর্তের মধ্যে সব নিঃশেষ হয়ে গেছে। সবাই বিস্ময়িত চোখে রৌদ্র আর তুরার দিকে তাকিয়েছে। তুরা মাথা নিচু করে আছে। রৌদ্রও যন্ত্রণা নিয়ে সামান্য মাথা নিচু করে আছে। আনোয়ার খান ভীষণ শান্ত কিন্তু কঠিন স্বরে ধীরে ধীরে এগিয়ে এলেন রৌদ্রের সামনে। তিনি রৌদ্রের দিকে তাকিয়ে বললেন, রৌদ্র, শিয়াব যা বলছে সব সত্যি? তুরা কি সত্যি তোর কাছে গিয়েছিল? রৌদ্র কিছু বলল না, শুধু নিঃশব্দে মাথা নেড়েছিল। আশি খান এগিয়ে এসে তুরার সামনে দাঁড়ালেন। তিনি ভারাক্রান্ত করে বললেন, তুরা, তুই নিজের মুখে স্বীকার কর সব সত্যি। তুই আর রৌদ্র বিয়ে করছিস? তুরা মাথা নিচু করলো। আতঙ্কে তার শরীর কাঁপছে, কিছু বলতে পারছে না। গলা দিয়ে যেন ভয় আর অপরাধবোধের দলা পাকিয়ে এসছে। আশি খান এবার অসহ্য হয়ে ঘরের নিস্তব্ধ ভেঙে ধমক দিয়ে বলল, কী হলো তোর? চুপ করে আছিস কেন? উত্তর দে, বল, সব কিছু সত্যি নাকি? তুরা আর নিজেকে এক মুহূর্তে সামলাতে পারল না। বিদ্যুতের ঝলকের মতো ছুটে গিয়ে আশি খানের পা আঁকড়ে ধরল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, কণ্ঠস্বর প্রায় শোনা যাচ্ছে না, বাবা, আমি জানি না আমি কি করছি, কত বড় অপরাধ করছি, কিন্তু হ্যাঁ, আমি রৌদ্র ভাইয়ের কাছে গিয়েছিলাম আর আমরা দুজনে বিয়ে করছি। বাবা, আমি রৌদ্র ভাইকে ভালোবাসি। প্লিজ আমাকে ওর থেকে আলাদা করো না। তুরার কথায় আয়নের চোখ আচমকা কপালে উঠে গেল। সে চেঁচিয়ে বলল, কি? তুই ভিসা পাসপোর্ট পেলি কোথায়? তুরা কাঁদতে কাঁদতে বলল, ভিসা পাসপোর্ট ছাড়া চলে গেছি। আশিক খানের কলিজায় কেঁপে উঠল। সুইজারল্যান্ডে ভিসা পাসপোর্ট ছাড়া গিয়েছিলে? কি কোনো সাধারণ ব্যাপার কাজ? তিনি মুহূর্তে তুরাকে বলপূর্বক তুলে রাগে সজোরে থাপ্পড় মারতে নেবেন, তার আগে আশিক খানের হাত বিদ্যুৎ বেগে কেউ ধরল। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখল শিয়াব। শিয়াবকে দেখে আশিক খান অটোমেটিক্যালি মাথা নিচু করে নিল। তুরা একবার শিয়াবের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলল। শিয়াব শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে আশিক খানকে উদ্দেশ্য করে বলল, মারছেন কেন আঙ্কেল? শুধু পাগলামি করছেন। কিন্তু এইখানে তুরার এক বিন্দু অপরাধ নেই। আসলে ভালোবাসা হচ্ছে এমন এক অন্ধশক্তি যা সময়, স্থান, পাপ পুণ্য কোনো কিছু বিচার করে না। তীব্র প্রেমে যখন মানুষের মাথায় চেপে বসে, তখন সে কেবল প্রিয় মানুষকে পাবার জেদ ছাড়া কিছুই বোঝে না। আমি সেই ভালোবাসার তীব্র মর্ম বুঝি।
আমি সবসময় কাউকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম, তাই আমি মনে করি তুরা কোনো অপরাধ করেনি। ওকে মারবেন না দয়া করে। সে এবার কঠিন কিন্তু ব্যথাতুর দৃষ্টিতে আবার তুরার দিকে তাকিয়ে বলে, আজ তুরা ওই যেই জায়গায় দাঁড়িয়েছে সেই তীব্র আবেগের শিকার। সেই জায়গায় আমিও একদিন দাঁড়িয়েছিলাম। শুধু একটাই জিনিস আলাদা, আমি চেয়েছিলাম তুরাকে আর তুরা চাইছে রৌদ্রকে। সে এবার আশিক খানের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলল, তাই আঙ্কেল তুরাকে মারবেন না। ভালোবাসা পাগলামি যখন একবার মাথায় চড়ে যায় তখন দুনিয়ার কোনো নিয়ম নীতি সময় দূরত্ব কোনো কিছু তোয়াক্কা করে না। তার চোখে কেবল প্রিয় মানুষের মুখ ছাড়া আর কিছুই ভাসে না। তো তুরার হুঁশ ছিল না, পাগলামি করে সে ছুটে যায়নি। তীব্র ভালোবাসার টানে তাকে বিদেশের মাটিতে টেনে নিয়েছে। আপনারা সবাই শিক্ষিত মানুষ, আমি বিশ্বাস করি এই গভীরতম মানবীয় আবেগ আপনারা বুঝবেন। সে এবার আনোয়ার খান আর রৌদ্রের সামনে এলো। তার দৃষ্টি আনোয়ার খানের চোখে নিবন্ধ। আর আঙ্কেল, আপনি রৌদ্রকে মারবেন না। এখানে কিন্তু রৌদ্রের এক চুলও দোষ নেই। আপনারা মনে করে দেখুন, রৌদ্র কিন্তু নিজ থেকে আমার আর তুরার মাঝ থেকে সরে গেছিল, কিন্তু আমাদের সম্পর্কের মাঝে বাধা হতে চায়নি। কিন্তু নিয়তির লিখন, সেদিন রৌদ্র সরে গেলেও সে নিজের ভালোবাসার বিষটা অর্থাৎ তুরাকে নিজের প্রতি মায়া রেখে গেছে, আর সেই মায়ের বাঁধনে তাকে ছেড়ে থাকতে পারেনি। তাই পাগলের মতো ছুটে গেছে তার কাছে। আসলে কাউকে ভালোবাসতে সময় লাগে না। তার ভালোবাসায় কেউ ইচ্ছে করে জন্ম দেয় না, বরং স্বয়ংক্রিয়ভাবে হৃদয়ে ফিল করে, গভীর প্রভাব ফেলে, এক অনির্বাণ অনুভূতিকে পরিণত করে। আর সেই অনুভূতি আমার ভালোবাসা বলে গ্রহণ করে। সে বাবার বুকের ভেতর জমে থাকা গোপন কষ্ট করে গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে, তারপর উপদেশকারী ভঙ্গিতে বলে, ভালোবাসা কখনো ডেকে আনে না। ভালোবাসা হচ্ছে প্রকৃতিক নিয়মের মতো, অর্থাৎ করে একজনের উপর জন্ম না। যেমনটা তুরা না চাইতে রৌদ্রের প্রতি অনিবার্য জড়িয়ে গেছে। ভালোবাসা এমন এক অদম্য শক্তি যা কখনো পাপ পুণ্য দেখে না, কখনো চরিত্রের সার্টিফিকেট চায় না। ভালোবাসার কাছে সুখ একটাই। এবার রুমে সবার দিকে দর্পণের সাথে দৃষ্টি ঘুরে বলল, অনেক বলে একজন নেশাখোর, একজন চরিত্রহীন, একজন কাপুরুষ এমন মানুষের প্রতি ভালোবাসা কি আসতে পারে? কখনোই না। কিন্তু এটা ভুল ধারণা। ভালোবাসার সম্ভাবনা দেখে না, এটা প্রত্যেকটি হৃদয় থেকে আসতে পারে। আমি আবারও বলছি, ভালোবাসা কখনো পাপের বিচার করে না, সময় দেখে আসে না, সামাজিক মানদণ্ড দেখে আসে না। এই অসহনীয় অনুভূতিটা শুধু তারাই বুঝবে যারা নিজেকে মন প্রাণ দিয়ে কাউকে ভালোবেসেছে। সে এবার সিনেমাকা দৃষ্টিতে তুরার দিকে তাকিয়ে বলে, তাই তুরা কোনো কিছু তোয়াক্কা না করে আপনারা কি মনে করবেন, কি করবেন না, সব কিছু এক প্রকার ভাবেনি। সব ছেড়ে গিয়ে সে তার প্রিয় মানুষের কাছে ছুটে গেল। সে ভেবেছিল তার কাছে গেলে সে মনের আসল সুখ পাবে। হ্যাঁ, এটাই সত্যি। ভালোবাসার মানুষ পেয়ে গেলে তার থেকে বড় কিছু চাওয়া থাকে না। সুখ নামক জিনিসটা কারো কাছে থাকে না, শুধুমাত্র প্রিয় মানুষটার কাছে থাকে। এবার সেও শ্রাদ্ধ ভরে বাড়ির সকলের সামনে হাত জোর করে দাঁড়ালো, আর তারপর কণ্ঠস্বর আবেদনময়, আমি আপনার বাড়ির জামাই হিসেবে নয়, একজন ছেলে হিসেবে বলছি, আপনারা দয়া করে এই দুজনের গভীরতম অনুভূতি মেনে নিন। দুজন মানুষকে এক করে দিন, এতে আপনারা ভালো থাকবেন। দুটো ভালোবাসা ভালো থাকবে, আর দুটো মানুষ শান্তিতে সুখে থাকবে। শিয়া এবার একান্তভাবে আরশির দিকে তাকিয়ে বলে, যদি মনে করেন আমার মানতে কষ্ট হবে, আমি তুরাকে ভালোবাসি, ওদের মিলটা আমি দেখতে পারি। জেনে রাখুন, এই শিক্ষাটা আমি পাইনি, আপনাদের মেয়ে আমাকে দিয়েছে। ভালোবাসা হচ্ছে সেই শক্তি যে প্রিয় মানুষকে অন্য কারো পাশে হাসি খুশি দেখলে তার সুখ কামনা করে। সে বলে, তুমি সুখে আছো, এতেই আমি সুখী, এর থেকে বেশি কিছু চাই না। হ্যাঁ, এটাই হচ্ছে ভালোবাসার শক্তি, পবিত্র ভালোবাসা। তাই আমি বলছি, আমি তুরাকে খুশি থেকে ভালো থাকবো, আমি তুরাকে চিরকাল হাসি খুশি দেখতে চাই। তাই দয়া করে আপনারা ওদের ভালোবাসাটা মেনে নিন, দুজনকে এক করে দিন, এটাই আমার শেষ অনুরোধ। শিয়াবের কথা শেষ হতে আশিক খান, আনোয়ার খান এবং বাড়ির সকলের চোখের কোণে জল জমে এলো। আশি তো নির্বাক হয়ে দাঁড়িয়েছে। শিয়াব যে এইভাবে নিজের ভালোবাসা বিসর্জন দেওয়া, এত সুন্দর করে অনুভূতিগুলো বুঝিয়ে দিবে, তা আশি কোনোদিন কল্পনা করেনি। রৌদ্র তুরা স্তব্ধতা কাটিয়ে চরম অবিশ্বাস্য আর মুক্তির আনন্দ তাকিয়েছে। আনোয়ার খান শিয়াবের কাঁধে হাত দিয়ে গর্বের সাথে চাপড় দিয়ে বলেন, তোমার কথাগুলোর উত্তর আমার দেওয়ার ভাষা নেই। কি বলবো বাবা, আমি সত্যি গর্বিত তোমাকে নিয়ে। তোমার মতো উদার মনের ছেলে যেন হাজার করে জন্মায়। আশিক খান এগিয়ে এসে তিনি শিহাবের কাঁধে হাত রাখলেন, গলা ধরে আসা কণ্ঠে বলেন, আমি আজও বড় হয়ে তোমার কাছে হেরে গেলাম বাবা।
আজ সেই জিনিসগুলো আমরা বুঝিনি যেগুলো তুমি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে। তাই আমি আমার মেয়ের ভালোবাসা মেনে নিলাম। আশিক খান এবার আনোয়ার খানের দিকে তাকিয়ে চঞ্চল হাসি হেসে বলল, কি বলবো ভাই, আমাকে বেয়াই সাহেব বানাও না। আনোয়ার খান উচ্চ হো করে হাসতে হাসতে বললেন, তুই তো আমার অলরেডি বেয়াই হয়ে আছিস। তুই যদি হতে চাস তাহলে দ্বিতীয়বার আবার বেয়াই বানাবো। আনোয়ার খান আবার অদম্য উৎসাহে সকলের উদ্দেশ্যে বললেন, কালকে দুটো আয়োজন হবে এই বাড়িতে। কালকে দুটো বিয়ে, আয়ান তিথি, তুরা রুদ্র। আর এক সেকেন্ড দেরি নয়, চল আমরা কাজে লেম্বে পড়ি। মুহূর্তে খানবাড়িতে আনন্দে বিস্ফোরণ ঘটল। শিয়াব যন্ত্রণা মিশ্রিত এক শান্ত হাসি দিয়ে রৌদ্রের দিকে তাকালো। আস্তে করে মুড পাকিয়ে বুড়ো আঙ্গুল দেখিয়ে লাইক জানালো, বেস্ট অব লাক। তারপর শিয়াব দৃঢ় পদক্ষেপে বাড়ির বাইরে বেরিয়ে এলো। শিয়াব বাড়ির বাইরে বেরিয়ে এসে রৌদ্র যেন ঝড়ের বেগে দৌড়ে এসে শিয়াবের পিছনে জোর করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দিল। গলা কেঁপে যাওয়া গলায় ফিসফিস করলো, আমি আমি তোর কাছে চিরঋণী হয়ে গেলাম রে ভাই, ভাষায় প্রকাশ করতে পারবো না। তুই আমাকে কত বড় একটা জিনিস পাইয়ে দিলি, থ্যাংক ইউ সো মাচ। সে সামনের দিকে ঘুরে আস্তে করে রৌদ্রের পিঠে হাত রেখে বলে, ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করতে চাইছিস? রৌদ্র না সূচক মাথা নেড়ে জোর রাখার, ছোট না, আমি তোর জন্য গর্বিত হতে চাই। তুই যে কি করলিস তা শুধু আমিই জানি। সে রৌদ্রের দিকে হাত বাড়ি দিয়ে বলল, বন্ধু হিসেবে এতটুকুই কি করতে পারি না? রৌদ্র দ্রুত শিয়াবের হাতে হাত মেরে বলল, শুধু বন্ধু না, তুই আমার ভাই, আমার রক্তের সম্পর্ক, আমার দুলাভাই, সব কিছু। সে কৌতুকে রৌদ্রের কাঁধে ধাক্কা মেরে বলল, বেয়াদব, আসি তো ছোট, আমি তো দুলাভাই হিসাবে রে। রৌদ্র শিয়াবের কাঁধে হাত রেখে খিলখিল করে হাসতে, ছি, তুই আমার দুলাভাই হয়ে গেলি না, না না ভুল, বোন জামাই হয়ে গেলি। শিয়াব রৌদ্রকে হালকা ধাক্কা মেরে তাচ্ছিল্য হাসি বলল, হো হো, তুই আমার সতীন থেকে সুমন্দি হয়ে গেলি। রৌদ্র আনন্দে হাততালি দিয়ে প্রায় নেচে উঠল। বাবা! শিয়াব হাত উঁচিয়ে ছন্দ মিলে বলে, সেই। রৌদ্র হতাশার ভান করে কপালে চাপা দিয়ে কপাল কপাল। শিয়াবের হাতে তাইলে মেয়েলি ঢঙ্গে কপালে হাত দিয়ে দীর্ঘশ্বাস পড়ল, সবই কপাল। রাতের বেলা শিয়াব বাইরে থেকে ঘুরে দিনের সমস্ত ভার কাঁধ থেকে ঝেড়ে ফেলে মনটাকে একটুখানি শান্ত করে বাড়ি ফিরল। গভীর নীরবতার মাঝে পা রাখতে মুহূর্তের মধ্যে কেউ তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। সে আচমকা একটা ঝাঁকুনি খেলো। সেই বরফ শীতের স্পর্শে সে তাৎক্ষণিক অবশ হয়ে গেল। স্পর্শটা ঠান্ডা হলো, তার শিরায় শিরায় এক গভীর পরিচিতি দিল মনের মধ্যে। সে আলিঙ্গন তারই, যার জন্য সে এত বড় ত্যাগ স্বীকার করছে। আশিস শিহাবকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আমি কতটা খুশি তা আপনি ধারণা করতে পারবেন না। আমি জানতাম না শিহাব ভাই আপনি ঠিক এমনটা মহান কাজ করবেন। আমার ভাই আর তুরাকে এক করে দেওয়ার জন্য আপনাকে আমার সবটুকু ভালোবাসা দিয়ে থ্যাংক ইউ। আশির কথা শিহাব ধীরে ধীরে চোখ বন্ধ করলো। কেন জানি আশির এই শীতল মিষ্টি স্পর্শ আজ তার কাছে অবাধ্য জন্য আশ্রয় চাইছে। সে ভেতর থেকে চিৎকার করে বলল, শিহাব, তুই হেরে যাসনি, এই স্পর্শটা তুই সারা জীবন কাটিয়ে দে, তোর আর কিছু লাগবে না। শিয়াব সেই ডাক উপেক্ষা করে চোখ খুলে আশিকে ছাড়াতে যাবে, আশির সাথে সাথে শক্ত করে জড়িয়ে ধরে আনন্দে আত্মহারা বলল, আমার কি আনন্দ হচ্ছে বিশ্বাস করবে না শিয়াব ভাইয়া, দুইটা বিয়ে একসাথে, উত্তেজনা আমার নাচতে ইচ্ছে করছে। শিয়াব মুক্তি পাওয়ার চেষ্টায় আবার নিভে গেল, না চাইতে আশিকে ছেড়ে দিল না, পাথরের মতো দাঁড়িয়ে রইল। আশি শিয়াবকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে অনুভব করলো তাকে ছেড়ে দিয়ে ধীরে ধীরে শিয়াবের সামনে এসে দাঁড়ালো। আশি গভীর সহানুভূতি নিয়ে শিয়াবের দিকে তাকিয়ে সরাসরি বলল, নিজের ভালোবাসার বিসর্জন নিতে আপনার কষ্ট হচ্ছে তাই না? আশি শিয়াবের কথায় বিদ্রুপ হাসি হেসে বলল, তুমি তো স্বয়ং দিয়েছো শিক্ষাটা, তাহলে কষ্টের কি আছে, ভাগ্যে যা লিখন ছিল তাই হয়েছে। কথাটা বলে শিয়াব আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস পেল না। আশির পাশ কেটে প্রায় উন্মাদের মতো দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল। রাতের গভীর নিস্তব্ধতা, ব্যালকনিতে চুপচাপ দাঁড়িয়েছে তোরা। ফিসফিসানি ঠান্ডা বাতাস আর এলোমেলো চুলগুলো বারবার কপালে এসে আলতো করে কানের কাছে যেন আদর করছে। তুরা এক মনে অন্ধকারে দূর আকাশের দিকে তাকিয়েছে। হঠাৎ তুরার নাকে তীব্র মিষ্টি গোলাপের ফুলের ঘ্রাণ এলো। তুরা আনন্দে প্রায় লাফিয়ে দেখলো, মাথা নিচু করে দেখে কেউ তার নাকের কাছে একটা তাজা লাল গোলাপ ধরেছে। পরের মুহূর্তে কেউ তার চোখ দুটো সাবধানে চেপে ধরলো। তুরা অবলীলে মুচকে এসে চোখ বন্ধ করল। এই স্পর্শ, এই উষ্ণতা, রৌদ্র, তার চিনতে আর এক সেকেন্ডও সময় লাগলো না। রৌদ্র তুরাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে থেকে চোখ ছোট ছোট করে সঙ্গে সঙ্গে তুরাকে পিছন থেকে অধিকারের সাথে তুরার ঘাড়ে উষ্ণ নিঃশ্বাস ফেলে বলল, বুঝে গেছিস আমি এসেছি, কি করে টের পেলি?
রৌদ্রের উষ্ণতা তুরার একটু কেঁপে উঠে নরম স্বরে বলল, না বোঝার কি আছে, আপনার স্পর্শ আমার নিঃশ্বাসের মতো চেনা। তুরার কথায় রৌদ্র তুরার কানের কাছে মুখ নিয়ে গভীর ফিসফিস করে বলল, তাই এটুকু আঙুলের ছোঁয়াতে চিনে নিতে পেরে? তুরা প্রেমিককে চিনে নেওয়ার ভঙ্গিতে শান্ত কণ্ঠে জবাব দিল, চিনতে হলে গভীরভাবে শরীর স্পর্শ লাগে না, আলতো স্পর্শ যখন মন থেকে তীব্রভাবে অনুভব করা যায় তখনই আসল মানুষকে চেনা যায়। রৌদ্র তুরার আবেশে আরো শক্ত করে জড়িয়ে ধরে কানের লতিতে মুখ ঘষে আদ্র গেল, বুঝেছি আমার বউ অনেক বুদ্ধিমতী, ক্লাস নিতে হবে এখন থেকে প্রতি রাতে, সেটা হবে আমাদের প্রতিদিনের পড়া। রৌদ্রের কথায় তুরা গরম স্রোতের মতো লজ্জায় জ্বলে উঠল। সে আর কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। রৌদ্র তুরাকে এমনভাবে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে স্নেহমাখা কণ্ঠে জিজ্ঞেস করলো, কিরে বউ, মন খারাপ কেন, কিছু ভাবছিস? তুরা আকাশের দিকে তাকিয়ে বুকের সমস্ত বাতাস টেনে নিয়ে ভারী গেলে বলে, আচ্ছা শিয়াব ভাইয়া আমাদের বাসায় কেন? রৌদ্র পুরোপুরি হতবাক হলো। তুরা এখনো জানে না শিয়াব যে আশির সাথে বিয়ে করছে। পর মুহূর্তে নিজের ভুল বুঝলো। এত ঝামেলার মধ্যে ও এসব জানবে কি করে? রৌদ্র তখন আস্তে করে গভীর শ্বাস তুরার ঘাড়ে ফেলে যন্ত্র মেশানো করে বলে, সে আবার আশির বিয়ে হয়েছে? বিদ্যুতের ঝলকের মতো তুরার চোখ কপালে উঠে গেল। সে হিংস্রতায় এক ঝটকে রৌদ্রের দিকে ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, কি? রৌদ্র তখন ধৈর্য ধরে সব তুরাকে খুলে বলে। সব শুনে তুরার চোখ থেকে বৃষ্টির মতো পানি ঝরতে লাগলো। আশি তার নিজের জন্য আত্মত্যাগ করছে কেন? বোন বা আজ আশির মতো করে নিজের সুখ এভাবে বিসর্জন দেয়নি। কথার তীরের মতো বুকে পেতে তুরা আর এক মুহূর্ত দাঁড়ালো না। বায়ু বেগে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। পিছনে হতভম্ব রৌদ্র ছুটল। আশি নিজের ঘুমের জন্য বিছানা যত্ন করে গুছিয়ে রেখেছিল। শিয়াব তখন ব্যালকনিতে আলোর ছায়ার মাঝে নীরবে দাঁড়িয়েছিল। এমন শান্ত মুহূর্তে আত্মনাথের মতো শব্দ করে তুলে ঝড়ের বেগে ঢুকলো। এক মুহূর্ত না থেমে সে আশিকে পেছন দিক থেকে সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরে আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে উঠল, আপু বলে হাউমাউ করে কান্না শুরু করে দিল। আশি অবাক না হলে পারল না। শিয়াব কান্নার শব্দ পেয়ে ব্যালকনি থেকে রুমে এসলো। তুরাকে এভাবে কাঁদতে দেখে সে থমকে গেল। রৌদ্র পেছন পেছন রুমে এলো। শিয়াব এক পলক রৌদ্রের দিকে তাকিয়ে আবার দ্রুত তুরার আশির দিকে তাকালো। আশি সামনের দিকে ঘুরে তুরার ভেজা গাল থেকে চোখের পানি আলতো করে মুছে দিয়ে বলে, কি হয়েছে সোনা, তুই এভাবে কাঁদছিস কেন? তুরা বাচ্চাদের মতো ফুলে ফুলে হেঁচকে তুলে তুলে কাঁদতে, আপু তুমি এত ভালো কেন? পৃথিবীতে এত মহামূল্যবান আপু থাকে তা আমি তোমাকে না দেখলে জানতাম না। এত কেন ভালোবাসলে আমায়? বলে আশিকে দম বন্ধ করে এক আলিঙ্গনে জড়িয়ে ধরল। আশি তবু হতবাক, তার বুঝে আসছিল না হঠাৎ তুরার কী হলো। আমি বোঝাতে পারছি না, আমাকে জড়িয়ে ধরে হঠাৎ তুই এই কথা বলছিস কেন? তুরা কান্নায় ভেঙে পড়ে তার মুখ তুলে বলল, তুমি শিয়াব ভাইয়াকে বিয়ে করে নিয়েছিল? শিয়াব ভাইয়া আমাকে পছন্দ করে? এই চরম সত্য জানা সত্ত্বেও বিষাদের মাথা বোঝায় নিয়ে তুমি নিজের জীবন বিসর্জন দিয়েছিল? কেন করলে আপু এমন? আশি এখনো কোনো লুকোচুরি না করে পুরোপুরি বোঝালো তুরা কেন কাঁদছে। আশি তুরার উন্মুক্ত কান্না দুহাত ধরে শক্ত করে চেপে বলল, আমি তোকে ভালোবাসি না, আমি তোর ভালোবাসার পবিত্রতাকে ভালোবাসি, যেটা তুই আমার ভাইকে সত্যি করে বেসেছিস, বুঝেছিস? আর এক ফোঁটা জল নেই। তোরা আবারও গভীর হাহাকার সাথে বলে, আপু তুমি কি করে এমনটা করতে পারলে? তুমি নিজে কত বড় ঝুঁকি নিলে, আমাকে পালাতে সাহায্য করলে, আর তারপর শিব ভাইকে বিয়ে করে নিলে, পরিবারের চোখে নিজে খারাপ বানালে, কেন আমাদের জীবন বাঁচাতে এত বড় অভিশাপ নিলে? এই কথাগুলো শিয়াবের কানে তীরের মতো বিঁধল। শিয়াব সমস্ত কিছু ভেঙে গেল তার। শিয়াব নিশ্চিত হলো আশি ছিল সেই অদৃশ্য হাত। আর সেদিন বিয়ের সময় আশির বলা আবেগময় কথাগুলো সবই ছিল তার নিখুঁত হৃদয় বিদারক অভিনয়, যাতে শিয়াব ক্ষোভে পাগল না হয়। এসব ভাবতে ভাবে শিয়াবের বুক ভেঙে শ্বাস নিতে লাগলো। সে আর ব্যালকনিতে এসে দাঁড়ালো। মানুষ এত ভয়ঙ্কর সুন্দরভাবে মিথ্যে কথা বলে আশির কাছ থেকে শিয়াব শিখে নিল। আশি তুরার কথাগুলো উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে তাকে আরো জোরে ধরিয়ে বলল, আমার কথা নিয়ে এক সেকেন্ড চিন্তা করবে না। কে বলেছে আমি বিসর্জন দিচ্ছি? শিয়াব ভাইয়ের মতো স্বর্ণের মতো খাঁটি আমাকে রাজার হালে রাখছে আর সারা জীবন ভালো রাখবো। শোন, আমি গর্ব করি এমন একজন স্বামী পেয়েছি, আমি শিয়াব ভাইকে পেয়ে স্বর্গের থেকে বেশি সুখী, বুঝেছিস?
তুরা আশিকে জড়িয়ে ধরে দীর্ঘ নীরব কান্নায় ডুবে রইল। আশি যে সব কিছু ঢেকে দেওয়ার চেষ্টা করছে তা তুরা আশির ফ্যাকাশে মুখ দেখে বুঝতে পারল। সে এখন আশিকে স্বীকার করেনি। এই কষ্ট নিয়ে তুরা আশিকে ছেড়ে দিয়ে ধীরে ধীরে রুমের চারপাশে তাকাল, দেখলো শিয়াব সেখানে নেই। ব্যালকনি ছাড়া আর কোথায় পাবে? এসব ভাবতে ভাবতে তুরা অপরাধবোধে ভার নিয়ে ধীরে ধীরে পায়ে ব্যালকনি দিকে এগোলো। তুরা পিছন পিছন আশি যেতে যাবে, সাথে সাথে রৌদ্রের হাত ধরে বলল, ওদের একটু একা থাকতে দে, এখন যাস না। শিয়াব পাথরের মতো নিশ্চুপ হয়ে ব্যালকনিতে দাঁড়িয়েছে। তুরা একদম শিয়াবের পিছন ঘেঁষে এসে দাঁড়ালো, কিন্তু দূরত্ব কমলো না। তার দুহাত ভয়ে কাচুমুচি হয়ে শিয়াবের সঙ্গে ঠিক কীভাবে কথা বলা যায় সেই সাহসটা সে সংগ্রহ করতে পারছে না। বেশ কিছুক্ষণ অস্বস্তিকর নীরবতা বজায় রাখার পর সব কিছু ঝেড়ে ফেলে তুরা কাঁপা কাঁপা প্রায় ফিসফিস গল বলে, শিয়াব ভাইয়া। তুরা আকুল কণ্ঠস্বর শুনে শিয়াব তড়িৎ গতিতে চমকে উঠল। সে ধীরে ধীরে পেছন ঘুরে তাকিয়ে দেখলো তুরা দাঁড়িয়েছে। শিয়াব তুরাকে দেখে মুখে একটা প্রাণহীন শীতল কৃত্রিম হাসি ফুটল। তুরা ভাবি কিছু বলবা? তুরার মুখে ভাবি ডাক শুনে তুরা হতভম্ব হয়ে গেল। এক সুঠাম থেকে গম্ভীর পুরুষটা, যে কিনা তার থেকে বয়সে ঢের বড়, তাকে এই নিতান্ত ছোট মেয়েটাকে ভাবি সম্বোধন করছে। এই চিন্তা মাথায় আসতে তুরা বিস্ময়ে চোখ গোল গোল করে শিয়াবের দিকে অবিচল দৃষ্টিতে তাকিয়ে রইল। শিয়াব তুরার অবিশ্বাস্য মুখে ফ্যালফ্যাল চোখে চাহনি দেখে সবটা বুঝে গেল। শিয়াব পুনরায় সে কৃত্রিম সামান্য হাসিটা ঠোঁটে ফুটে বলল, অবাক হচ্ছ তো? ভাবি কেন ডাকছি? আসলে রৌদ্র আর আমি বয়সে প্রায় সমান হলো, এখন সম্পর্ক খাতিরে রৌদ্র তো আমার বড়। আর যেহেতু রৌদ্রের জীবনসঙ্গী, তাই তুমি এখন আমার থেকে সম্মানীয় গুরুজন। তাই এই ভাবি ডাকটা আমার কাছে সঠিক মনে হচ্ছে। কিছু মনে করো না। এনিওয়ে, কিছু বলবা? শিয়াবের কথায় তুরা সঙ্গে সঙ্গে মাথা নিচু করল। শিয়াবের ভাবি সম্বোধন আর তার কথার অন্তর্নিহিত অর্থ তুরার কানে যেন অপরাধের মতো তীব্র চিৎকার করে বসল। তুরা মাথা নিচু রেখে খুব আস্তে করলো, শিয়াব ভাইয়া, যা হওয়ার হয়ে গেছে। তা হয়তো হয়ে গেছে, হয়তো বিধাতার লিখন অন্যরকম, তাই আপনার সাথে আমার মিল হয়নি। আর দুটো বাক্যটা অসমাপ্ত রেখে শিয়াব দ্রুত উল্টে ঘুরে গেল। সে ব্যালকনি গিল ছেড়ে অন্ধকারে নীরবে আকাশের দিকে শূন্য দৃষ্টিতে তাকে বলে, বিধাতা চায়নি নাকি তুমি চাওনি তুরা ভাবি? তুরার কথায় শিয়াবের কথায় তুরা কি জবাব দিবে যেন মুহূর্তের মধ্যে তার মুখ থেকে কথা বেরোচ্ছে না। তবু সে কষ্ট করে নিজেকে স্থির রেখে বলল, এইসব পুরনো চাপা কথা না তুললে কি না হয় না শিয়াব ভাইয়া? শিয়াব তীক্ষ্ণ দৃষ্টি তাকে বিঁধে দিচ্ছে। আমি কি বলতে শুরু করে এসেছি, তুমি তো এসে আলাপ শুরু করেছে। তোর লজ্জা ও অস্বস্তি কাটিয়ে একটু সাহস নিয়ে বলে, ইয়ে মানে শিয়াব ভাইয়া, আশি আপু অসাধারণ একজন মানুষ। আপনাকে যে নিঃস্বার্থভাবে ভালোবাসবে আমি জানি। আমি আপনার কাছে চিরকাল অপরাধী। এই অপরাধী হিসেবে আমি আপনাকে শুধু একটাই মিনতি করছি, আশি আপুকে কখনো কষ্ট দিয়ে দেখবেন। আপনার মনের ভিতর যে আঘাতের ক্ষতগুলো জমে আছে, আশি আপু সেগুলো স্নেহময় মলমের মতো ধীরে ধীরে শান্তি এনে দেবে, সব সরিয়ে দেবে। আমি আর সময় কখনো এক থাকে না শিয়াব ভাইয়া, তেমনি মানুষের মনও সবসময় স্থির থাকে না। আজ আপনি গভীর ভারাক্রান্ত, কিন্তু সময় এমন সুন্দর দিনে আসবে যখন আপনি একনিষ্ঠ সুখে আপনি পাগল হয়ে যাবেন। আর সেই পাগল হওয়ার প্রধান কারণটা হবে আশি আপু। আর আশি আপুর কোনো দোষ নেই শিয়াব ভাইয়া, আপু শুধু আমাকে একটুখানি সাহায্য করছে। আসলে আমি রৌদ্র আশি আপু সাহায্য না করলে এমনি চলে যেতাম। আপনি তো তখন নিজেই বলেছিলেন যে যখন তীব্র ভালোবাসা মাথায় চড়ে তখন দুনিয়ার কোনো নিয়ম, কোনো ঠিকঠাক কোনো কিছু গুরুত্ব পায় না। ঠিক তেমনই আমার মাথায় কিছুই আসতো না। তাই আমার কাছে আমার করজোড় অনুরোধ, আমাকে পালাতে সাহায্য করার জন্য আশিকে কখনো দোষারোপ করবে না, ভুল বুঝবে না। আশির মতো একজন আপু পেতে ভাগ্য জোর লাগে, আর সেই ভাগ্য পৃথিবীতে খুব কম মানুষ থাকে। আর আমি সেই ভাগ্যবানের মধ্যে একজন। আজ আমি যেমন আপুকে নিয়ে গর্বিত, একদিন আপনি আপুকে নিয়ে মাথা উঁচু করে গর্ব করবেন। এই কথাটা মিলিয়ে নেবেন শিয়াব ভাইয়া। কথাটা বলে তুরা নিজের বিনয়ের সাথে দুই হাত চেপে দিল। আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন, আর পারলে আমাকে মাফ করে দেবেন শিয়াব ভাইয়া। আর আশি আপুকে জীবনে কখনো কষ্ট দেবেন না, এই মিনতিটুকু আমি আপনার কাছে গচ্ছিত রাখছি। কথাটা শেষ করে তুরা আর এক মুহূর্ত
সেখানে শ্বাস ফেললো, প্রায় দৌড়ে সোজা থেকে বেরিয়ে মুহূর্তে দৃষ্টিতে আড়াল হয়ে গেল। তুরা খুব শব্দপূর্ণে আশিতে ব্যালকনিতে এলো। সে তখন স্থির নিশ্চল হয়ে দাঁড়িয়েছে। আশি মনে করছে তুরাকে পালাতে যে সাহায্য করেছিল সেই কারণে শিয়াব হয়তো তার প্রতি প্রচণ্ড রেগেছে। এসব ভেবে আশির বুক কাঁপছে। আশি তাই দুহাতে মুঠি শক্ত করে মাথা নিচু করে ভীষণ নরম ও নিচু গলায় ডাক দিল, শিয়াব। সে ভাই, আপনি কি আমার উপর রাগে ভোম হয়েছেন? সে আশির ভীরু প্রশ্নটা শুনে মুহূর্তে বুঝতে পারল আশির মনের ভয়টা কোথায়। সে শান্ত শীতল করল, না, রাগ করা কি আছে তাতে? যে থাকতে চায় না তাকে শিকল দিয়ে কি বেঁধে রাখা যায়? কথাটা শুনতে সোশ্যাল মিডিয়ায় ক্যাপশনগুলোর মতো শোনালো। এটাই তো জীবনের নগ্ন বাস্তবতা। আশির মনে তবুও সন্দেহ আর অস্থিরতা দূর হল না। বিশ্বাস করেন শিয়াব ভাইয়া, ভালোবাসার কাছে সাহায্য করা কর্তব্য, তাই আমি করেছি তুরাকে। আশি বাক্যটি শেষ হওয়ার আগে শিয়াব আচমকা দু হাত নিজের কান চেপে ধরে তীব্র বিরক্ত আর কুচিতে যা সারা বাসি। আমি এসবের সাবাস শুনতে চাই না। আমি কি এক সেকেন্ডের জন্য বলছি আমি তোমার উপর রেগে আছি? তোমরা দুজনে কি পেয়েছো আমাকে? একজন এসে গভীর আঘাত দিবে আর একজন এসে সেই ক্ষত মলম দিতে চাইবে। আর আমার জীবন তোমাদের নাটকের ক্ষেত্র আর কারো বন্দিশালা হবে না, বুঝেছো? বিশেষ করে দুজনে আমার থেকে দূরে থাকো, আর বিশেষ করে আশি, তুমি আমার থেকে একদম দূরে থাকবে। কথাটা বলে শিয়াব যেতে নেবে, হঠাৎ করে মনে করে দাঁড়িয়ে আশির দিকে তাকিয়ে তাচ্ছিল হাসি বলে, আচ্ছা আশি, মানুষ কেন পাষাণে পরিণত হয়? যাকে আমরা প্রাণের চেয়েও বেশি ভালোবাসি তারে কেন আমরা কোনোদিন পাই না? আবার যারে ভুলে যেতে চাই তাকেই কেন বা অনিবার্যভাবে পাই? শিয়াবের কথায় আশি মাথা নিচু করে আরও গভীর নিচু করলো। শিয়াবের আবেগময় তীব্র হতাশ ভরা কথাগুলো যেন সূচের তীরের মতো এসে বিঁধল আশির ক্ষতবিক্ষত হৃদয়ে। আহ শিয়াব আশির বিমর্ষ এবং করুণ নির্ভরতা দেখে বুঝে গেল কঠিন নিরীহ কথাগুলো কোনো জবাব আশির কাছে নেই। সে আবার এক মুহূর্ত সময় নষ্ট করলো না। সে আশিকে পেছনে ফেলে নীরবে এসে বিছানার এক প্রান্তে দেওয়াল ঘেঁষে শুয়ে পড়ল। আশি তখনও ব্যালকনির কাছে কাঠ হয়ে দাঁড়িয়েছে। তার অবদ্ধ চোখ থেকে গোপনে কয়েক ফোঁটা উষ্ণ অশ্রু গড়িয়ে পড়ছে। সেই অশ্রু ঠিক কিসের জন্য ঝরছে আশি নিজেও বুঝতে পারল না। তবে কি শিয়াবের প্রত্যাখ্যানগত কথাগুলো তাকে ভীষণ আঘাত করছে সেটা স্পষ্ট। এই চোখের জল কি সেই গভীর ক্ষতের প্রমাণ? কিন্তু আশি তো শিয়াবকে কখনো ভালোবাসেনি। তাহলে শিয়াবের কথায় তার বুকে এতটা ধাক্কা লাগলো কেন? তার মনে হলো কেউ যেন তাকে ভেতর থেকে হৃৎপিণ্ডে একটা তীব্র ধারালো তীর বিঁধিয়ে দিয়েছে। তুলে রুমে এসে অবাক, তার বিছানার ঠিক মাঝখানে পায়ের উপর পা তুলে আয়েশ করে শুয়ে আছে রৌদ্র। তুলে আশ্চর্য হলে জিজ্ঞেস করলো, আপনি এখানে আমার রুমে? এখনও ঘুমাননি? যান গিয়ে আপনার রুমে ঘুমান, অনেক রাত হয়েছে। তুরার কথা রৌদ্র বিছানায় হেলান দিয়ে আলতো করে উত্তর দিল, আরে ঘুমানোর জন্যই তো শুয়ে আছি। তুরা বিরক্ত মেশানো কণ্ঠে বলল, তো আমার রুমে কেন? আপনার রুমে যান। রৌদ্র ছোট দুষ্টুমি হাসি ফুটে বলল, বিয়ে কে আমি বউয়ের শুধু মুখ দেখার জন্য করছি? মগের মুলুক পেয়েছিস নাকি আমাকে, যে আমি ঘরে থাকবো আর তুই ঘরে থাকবি? রৌদ্রের কথা শুনে তোরা চোখ সরু করে বলল, মানে কি বলতে চেয়েছেন, খুলে বলুন তো। রৌদ্র বিছানায় উঠে শরীরটাকে টান টান করে বসলো এবং দুষ্টু এসে তুরার দিকে তাকে বলে, কাছে আয়, হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি আমি ঠিক কী করতে চাইছি। তুরা আতঙ্কে ঠোঁট কাঁপিয়ে তুতলাই বলল, কি আমি বুঝতে চাই না। আপনি আপনার রুমে যান, আমি ঘুমাবো, আমার ভীষণ ঘুম পাচ্ছে। রৌদ্র বিদ্যুৎ বেগে এক লাফে বিছানা থেকে নামল। রৌদ্রকে এভাবে হিংস্র বেপরোয়া গতিতে নামতে দেখে তুরা আতঙ্কে কাঁপতে কাঁপতে পেছাতে পেছাতে বলল, তুরার কণ্ঠস্বর প্রায় রুদ্ধ, আসলে আমি ভীষণ ভয় পাচ্ছি, প্লিজ আপনি আপনার রুমে যান। রৌদ্র তুরার দিকে ধীরে ধীরে শিকারির মতো স্থির পায়ে এগোতে এগোতে দুষ্টু এসে বলল, নো বেবি, দ্যাট ওপেন, বিয়ে করছি আজ 3 দিন, এখনও পর্যন্ত বউকে ভালো রকম ছুঁয়ে দেখিনি। আজ আমি তোকে খুব গভীরভাবে ছুঁব, যতটা ছুঁলে তুই আতঙ্কে কাঁপবি, প্রতিটা নিঃশ্বাসে কাঁপবি। গট ইট মাই ওয়ার? তোরা পেছাতে পেছাতে একদম দেওয়ালের সাথে ঠেকে গেল। আর রৌদ্র এক লহমায় হিংস্র গতিতে এসে তুরাকে দুই বাহুর মাঝে দেওয়ালের সঙ্গে চেপে তুরার ভয়ে ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। রৌদ্রের উষ্ণ এবং উত্তপ্ত নিঃশ্বাস সরাসরি মুখের উপর আশ্রয় পড়ছে। রৌদ্রের চোখ জোড়া গভীর নেশা আচ্ছন্ন। সে তুরার দিকে স্থির তীব্র দৃষ্টিতে তাকিয়ে রইল। বিশেষ করে তুরার ঠোঁটের কোণে থাকা দৃষ্টি গেল নেশাচ্ছন্ন। তুলে যেন পাথরের মতো বরফের মতো দাঁড়িয়ে রইল রৌদ্রে। সে
বিপদ সংকেত দেওয়া নেশালো চোখের দিকে তাকিয়ে। রৌদ্র তুরার ঠোঁটের দিকে নিজের শিকারির মতো এগিয়ে এলো। রৌদ্রের মতলব বুঝতে পেরে তুরা আতঙ্কে নিমেষে চোখ বন্ধ করলো। সে ভয়ে জামা শক্ত করে খামচে ধরে ভীষণভাবে কাঁপতে লাগলো। ঠিক তখনই দেখলো তুরা ভয়ে থরথর করে কাঁপছে। রৌদ্র তুরার সেই অবস্থা থেকে বিজয় হাসি আসলো। তার ঠোঁটটা তুরার কাছেই নামিয়ে এলো। টুপ থেকে একটা উষ্ণ রৌদ্রকে সেই ভিজে আকস্মিক স্পর্শ পেতে তুরা বিদ্যুৎস্পৃষ্টের মতো চমকে উঠল। রৌদ্র তুরার কানে কাছে মুখ নিয়ে মিহি আবেদনময়ী কণ্ঠে ফিসফিসে বলল, বিলিভ মি বউ, আই এম কামিং গেটিং কমপ্লিটলি কন্ট্রোলেস। তোকে খুব আদর করতে ইচ্ছে করছে এখনই তোর মাঝে ডুবে যায়। অ্যান্ড মাই থিং। রৌদ্রের এমন নির্লজ্জ ও উত্তেজনক কথায় তুরার চোখ আতঙ্কে বিস্ফোরিত হয়ে গেল। লজ্জায় তার কান ও গলা যেন আগুন পড়ছে। সেখানে থেকে ধোঁয়া বেরোচ্ছে। রৌদ্রকে সব নির্লজ্জ কথাবার্তা। তুরার ভাবনার মাঝে রৌদ্র তুরার কপালের সাথে নিজের কপাল থেকে গভীরভাবে নিঃশ্বাস ফেল। কী করবো বলো? আমি তো তোর স্বামী, তাই না? একজন স্বামী হয়ে স্ত্রীর প্রতি এই দুর্বলতার সুযোগ নিতে পারি না। তাই তুই যখন মন থেকে নিজের থেকে আমাকে কাছে রাখবি, আমি তখনই তোর কাছে যাব। তবে মনে রাখিস, আমার ধৈর্য কিন্তু সীমিত। বেশি ধৈর্যের পরীক্ষা করিস না, কেমন? আমার লক্ষ্মী বউ, ঘুমা। গুড নাইট। কাল দেখা হবে। বাসর ঘরে রেডি থাকিস। আই উইল বি ওয়েটিং ফর ইউ। হ্যাভ এ সুইট ড্রিম। কথাটা বলে রৌদ্র তুরার মুখে আলতো করে একটা লম্বা ফু দিল। সেই ফু যেন তুরার স্নায়ুতন্ত্রে বিদ্যুৎ তরঙ্গে বই খেলে গেল। তুরা আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। শিকারি যেন তার শিকারকে লোভ দেখিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। রৌদ্র রুম থেকে আড়াল হতে তুরা আতঙ্কে ছুটে গিয়ে দরজা ছিটকিনি লাগালো। তারপর দেওয়ালে হেলান দিয়ে হাঁপাতে হাঁপাতে অনিয়ন্ত্রিত বড় বড় শ্বাস পেল। এই লোকটা কাছে এলে কেন যেন অদ্ভুত দুর্বৃত্ত ভয়ঙ্কর অনুভূতি হয়। সেই ভাবনাতে তুরা হিসাব মেলাতে পারছে না। রাত 12টা ছুঁয়েছে। তিথির খুব জোরে খিদে পাওয়ায় রুম থেকে বের হয়ে নিচে হলরুমে এলো। লাইট জ্বালিয়ে ফ্রিজ খুলে সে একটা আপেল নিতে যাবে। ঠিক তখনই তার চোখগুলো ফ্রিজের গ্রিলের দিকে। কেউ সেখানে দুটো অচেনা কাচের বোতল নিয়ে রেখে দিয়েছে। বোতল দুটো দেখে তিথি অবাক হলো। আর কিসের বোতল তাও কিছু বুঝে উঠতে পারল না। তিথি একটা বোতল হাতে নিল। সেটার গায়ে বড় করে লেখা আছে ভদকা। শব্দটি দেখে বুঝতে পারল না এই অদ্ভুত পানীয়ের মানে কি। হঠাৎ তিথির মাথায় কী যেন একটা দুষ্টু বুদ্ধি ভর করলো। তিথি নিজেকে বলল, আচ্ছা একটু চেখে দেখা যাক কেমন লাগে এই নতুন ভদকা। যেই ভাবা সেই কাজ। তিথি বোতলের মুখ খুলে সাবধানে একটা ঢোক গেল। পানিও মুখে যাওয়ার সাথে সাথে জিভে যেন আগুন জ্বলে গেল। সাথে সাথে গলা পর্যন্ত জ্বালা উঠলো। মুহূর্তে বমি করে দেওয়ার মতো জ্বালা শুক্র। ছ্যা, এটা কি জিনিস! একটু কটু ভাজা জল গন্ধ। তিথি কথাটা বলে নাক চেপে দিল এবং দুবার ঢোক গেলে বেশ খানিকটা খেয়ে ফেললো। পান করা শেষে গলা পরিষ্কার করে জোরালো ঢেকুর তুলে বলে, আহ, কি ভয়ঙ্কর জিনিস ছিল এটা! এমন তীব্র লাগে কেন? হঠাৎ তিথি মাথাটা তীব্র গতিতে পাক খেতে শুরু করলো। সে অস্থিরভাবে টলে পড়ে যেতে নিলে অনেক কষ্টে নিজেকে সামলে টেবিলে নিজেকে থামল। চোখে তখন সব কিছু অস্পষ্ট, দুটো করে দেখছে। তিথি মাথাটা জোরে চেপে ধরে অস্থির কণ্ঠে বলে, এই, আমার কি হচ্ছে? আমার বিচক্ষণ পাগল পাগল লাগছে কেন? তিথি ধীরে ধীরে যেন পুরোপুরি মাতাল হয়ে যাচ্ছে অদ্ভুত নেশার করে। আর নেশা করার তীব্র ইচ্ছে জাগলো। তাই তিথি হাতে থাকা বোতলের বাকি অর্ধেকটুকু এক টানে শেষ করে দিল। পান করে শেষে বোতলটা মাঝখানে রেখে উঠে দাঁড়াতে ভারসাম্য হারিয়ে ধুম করে ফ্লোরে পড়ে পড়ল। তীব্র মাথা ঘোরা, সারা শরীর ঘামে ভিজে গেছে তার। তিথি নিজের এলোমেলো অবস্থা থেকে অসহায় খিলখিল করে হাসতেছিল। আরে ভাই, কি জিনিস খেলো! এমন নেশার মতো লাগছে কেন? মাথাটা এমন ঘুরছে কেন? তিথি সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সে পাগলের মতো হাসতে হাসতে হলরুমের আয়নার সামনে এসে দাঁড়ালো। নিজেকে দেখতে দেখতে সে আনন্দে নেচে উঠল। ঠিক সেই সময় আয়নের প্রচণ্ড জল পিপাসা পাওয়ায় সে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। এত রাতে হলরুমে বাতি জ্বালানোতে সে একটু অবাক হলো। আয়ন যখন সিঁড়ি বেয়ে প্রায় শেষ ধাপে, তখনই চোখ গেল হলরুমে আয়নার দিকে। সে তিথি দাঁড়িয়ে একাই পাগলের মতো নেচে চলছে। আয়ন বিস্মিত হয়ে তিথির নাচ দেখতে দেখতে নামতে লাগলো। হঠাৎ অন্যমনস্কের কারণে ভুলবশত আয়নের পা সিঁড়িতে
লেগে হোঁচট খেলো। আয়ন ভারসাম্য রাখতে না পারে ধুম করে নিচে পড়ে গেল। কোমরে তীব্র ব্যথা পাওয়ায় সে চিৎকার করল, আহ মারলাম। আয়নের তীব্র যন্ত্রণাময় আত্মচিৎকার তিথির কানে একটু পৌঁছল না। অতিরিক্ত অ্যালকোহলের নেশায় বাইরে যেন সব শব্দ তিথির কাছে বিলীন, নিস্তব্ধ হয়ে গেছে। হঠাৎ নাচতে নাচতে তিথি অনুভব করলো তার সারা শরীর অস্বাভাবিকভাবে উত্তপ্ত অস্থির, যেন তার ভেতরে গভীর প্রথম এক তীব্র আদিম নেশা আচমকা জেগে উঠল। তিথি কিছু বুঝতে পারছে না যে তার শরীরে কেমন এই অস্বাভাবিক আগুন লেগেছে। কোনো মতে তিথি স্বাভাবিক অবস্থায় ফিরে এসে নিজেকে সামলাতে পারছে না। তিথি হঠাৎ চোখ গেল সিঁড়ির দিকে। সেখানে আয়ান এখনও কোমর চেপে ধরে ব্যথায় যন্ত্রণায় কুঁকিয়ে যাচ্ছে। আয়ানকে দেখে তিথির ভিতরে কাছে পাওয়া আদিম নেশা যেন লাভার মতো উতরে উঠল। তিথি পুনরায় মাতালের মতো টলতে টলতে আয়ানের একেবারে সামনে এসে দাঁড়ালো। আয়ান তিথিকে দেখে রাগে গড়গড় করতে করতে দাঁতে দাঁত সব তোর জন্য হচ্ছে, ডাইনি কোথাকার। তোর দাঁত আমি যদি না ভেঙে দেয় আমি আয়ান না। আয়ান বাগরুদ্ধ করে তিথিকে এক লহমায় আয়নার মাঝে মেঝেতে পড়ল। তীব্র নেশার ঘরে সে আয়নের মাথার চুলগুলো মুঠো টেনে মাথাটা কাছে আনলো। অন্ধের মতো আয়নের তিথি পাগলের মতো আয়নের তিথির এই বর্ণকাণ্ডে আয়ন চোখ বিস্ময়ে যেন কপালে ছিল, রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। তীব্র রাগে আয়ন সমস্ত শক্তি দিয়ে তিথিকে হিংস্রভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তিথি গড়িয়ে গিয়ে একটু দূরে পড়ল। আয়নের চোখ আগুন, রাঙা লাল ও রাগে প্রায় গর্জে উঠল। হোয়াট দ্য হেল, তোর এত বড় আস্পর্ধা, এই কাজ করার সাহস কী করে হলো তোর? কিন্তু তিথি মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেল। তার কাছে কামনার এক তীব্র অপরিচিত লোকজন দমকে দমকে জেগে উঠছে। তিথি ক্ষুধার্তের মতো টলতে টলতে এগিয়ে এসে আয়নের গলা পেঁচিদের কাছে, প্লিজ আয়ন ভাই, আমার কেমন জানি লাগছে, আমাকে একটু তোমার সাথে মিশিয়ে নাও। তিথির এমন নির্লজ্জ বেহুশ কথা শুনে আয়নের শিহরণ আগুন ধরে গেল। আয়ন এবার ক্রোধে হিসিয়ে করে তিথিকে আরেকটা প্রচণ্ড ধম করে, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি, কী বলতে চাইছি? আমার সাথে তোকে মিশিয়ে নিব? তিথি এবার কাছে ঘেঁষে আয়নের মুখে মুখ গুজে উষ্ণ নিঃশ্বাস ফেলে ফিসফিসে বলল, হ্যাঁ নাও। তিথির এমন নির্লজ্জ আবদারে আয়নের যেন আক্ষরিকতা আকাশ থেকে ছিটকে পড়ল। তিথি তাকে সম্পর্কে স্থাপন করতে আহ্বান যাচ্ছে। কথাটা কানে আসতে আয়নের রাগে সর্বোচ্চ জেলে উঠল। কান দিয়ে যেন আগুন বেরোচ্ছে। আয়ন রাগে আবার তিথিকে ধরে শূন্য তুলে আছাড় মারতে উদ্যত হলো, কিন্তু তার আগে তিথি ক্ষিপ্রতার সাথে আবারও আয়নের ঠোঁট নিজের ঠোঁট আয়নের টি শার্ট কলার শক্তভাবে খামচে ধরল, যাতে আয়ন তাকে কোনোভাবে ধাক্কা দিতে সরাতে না পারে। তিথি দ্বিতীয়বারের মতো উন্মুক্ত ক্ষুধায় আয়ন রাগে ছটফট করছে। তিথিকে সারানোর জন্য হাত পা ছুটছে, কিন্তু তিথি টি শার্ট কলার লোহার মতো শক্ত করে ধরে রাখে, সে কিছুই করতে পারছে না। হঠাৎ আয়ন খেয়াল করলো তিথির মুখ থেকে অতিরিক্ত মদের একটা বীভৎস কটু গন্ধ আসছে। আয়ন শ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়, পেটের ভেতরটা গুলিয়ে বমি আসার মতো অবস্থা। প্রায় 5 মিনিট পর তিথি আয়নের ঠোঁট ছাড়ল। আয়ন হাঁপাতে হাঁপাতে বুকে হাত দিয়ে বড় বড় শ্বাস নিতে বিস্মিত হলো। ওয়াক ওয়াক করে উঠল। ওয়াক, থু, কি বিভৎস গন্ধ! এই জঙ্গলি, তুই কবে থেকে দাঁত ব্রাশ করিস না শুনি? তোর মুখ থেকে সব পচা নোংরা গন্ধ আমার মুখে ঢুকিয়ে দিলে। আয়ন হাঁটু গেড়ে ওয়াক ওয়াক করতে থুতু করেছিল। তিথির কানে আয়নের সে কোনো আর্তনাদ পৌঁছল না। মদের তীব্র নেতায় সে এখন নিজের হাড়ি ক্ষুধা মেটানোর জন্য ভীষণ বেপরোয়া হয়েছে। তিথি এবার কোনো রকম বাক্য ব্যয় না করে টি শার্ট কলার ধরে পশুর মতো হ্যাঁচকা টানে ছিঁড়ে ফেললো। আয়ন রাগে ফুলকি ছোড়া বসা অবস্থায় তিথির গালে জোরে একটা থাপ্পড় বসলো। তোর কি মাথা খারাপ হয়েছে? তুই কী সব নোংরামো শুরু করছিস? আমার শার্ট ছিঁড়লি কেন? তিথি এই থাপ্পড়ের আঘাতে গায়ে না মেখে আয়নে আরও ঘনিষ্ঠ হলো। আয়ন উন্মুক্ত ছেঁড়া, আয়ন ভাই প্লিজ একটু ভালোবাসেন। কথাটা বলতে তিথি আয়নের শরীরে ঝুঁকে পড়ে টি শার্টটা টেনে খুলতে। আয়ন তিথির এই পাগলামো দেখে অবাকের চরম সীমায় পৌঁছে গেল। তিথি হঠাৎ এমন বন্য আচরণ করছে কেন আয়ন কিছুই ঠাওর করতে পারছে না। তিথি কি আবার ভূতে ধরলো নাকি? তাহলে ভূতে তার শরীরে খোদা মেরতে বলতে তিথি নিজে না? তিথি এক ঝটকে আয়নের টি শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে মারল। আয়ন একদমই খালি গায়ে উন্মুক্ত। সেই সুযোগে তিথি আয়নের বুকে, এমন করছো কেন? আমি তো তোমার বউ,
আমাকে ভালোবাসা তোমার অধিকার আছে। আয়ান তিথিকে হিংস্রভাবে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে তাড়াতাড়ি মেঝে থেকে উঠে এলো। তিথির দিকে তীব্র ঘৃণে তাকে দাঁতে দাঁত বলে, আমার মাথা খারাপ হয়েছে নাকি? কথাটা বলে আয়ন সিঁড়ি ভেঙে উপরে উঠে যাবে, ঠিক তখনই মুহূর্তে তিথি বিদ্যুতের মতো ছুটে এসে আয়নের দুপা জাপটে ধরে অসহায়ের মতো কেঁদে হাঁপাতে হাঁপাতে বলে, হায় আমি আমি না আয়ন ভাইয়া তোমার স্ত্রী। কাল তো তোমার আর আমার বিয়ে হলো। তুমি তো বিধিমতো আমার স্বামী। তাহলে একজন স্বামী যদি পাগলিনী বউকে এই ভালোবাসা দেয়, তবে কি রাস্তার অন্য কেউ এসে দিবে? তিথির এমন বুক ফাটা কান্না আর আকুল মিনতে আয়নের ভেতর রাগের বাধা যেন মুহূর্তে ভেঙে গেল। সে বুঝতে পারল তিথি এখন আর নিজের মধ্যে নেই, এক ভয়ঙ্কর ঘোরের মধ্যে তলিয়ে আছে মেয়েটা। যে মেয়েটা তাকে দু চোখে দেখতে পায় না, সে আজ তার পায়ে পড়ে শরীর। এটা কোনোভাবে অস্বাভাবিক মস্তিষ্কে কাজ হতে পারে না। কাগজে কলমে তারা স্বামী স্ত্রী হলো। আয়ন জানে এই সম্পর্কে কোনো ভিত্তি নেই, আর ঘনিষ্ঠতা অবাস্তব। তবুও তিথি এমন উদ্ভট কাণ্ড থেকে আয়ন বিস্ময় হতবাক হয়ে রইল। আয়ন এবার নিজের সব রাগ নিয়ন্ত্রণ করে নিজে শান্ত হয়ে আসল কারণটা জানার চেষ্টা করলো। সে ধীরে তিথির সামনে হাঁটু গেড়ে বসলো। তারপর তিথির তপ্ত গালটা নিজের দুই হাতে মুঠোয় নিয়ে আদুরে এবং শান্ত ভঙ্গিতে বলল, তিথি কী হয়েছে তোর? এখন পাগলামি করছিস কেন? তিথি ছলছল চোখ একবার অবুঝ বাচ্চার মতো বায়না করে বললে তুমি আমার কাছে নিবি? কথা দাও। যদি না কাছে না নাও তাহলে বলবো না, নাহলে কিছু বলবো না। আয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে অসহায়ের মতো শান্ত করলো। পরিস্থিতি সামাল দিব। আচ্ছা বাবা, কথা দিলাম কাছে নেব। বল এখন এমন করছিস কেন? আয়নের কথা শুনে তিথির চোখ খুশিতে চকচক করে উঠল। সে সাথে সাথে একপাশে পড়ে থাকা বোতলটা দেখিয়ে দিকে কাঁপা কাঁপা আঙুল উঁচিয়ে দেখে বলল, আমি জানি না ওই সব কী। ওটা খাওয়ার পর আমার শরীরটা কেমন যেন ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে। আমি সত্যি পাগল হয়ে যাচ্ছি আয়ন ভাইয়া, নিজেকে আর ধরে রাখতে পারছি না। তিথির কথা শুনে আয়ন দ্রুত উঠে দাঁড়িয়ে মেঝেতে পড়া বোতলটা এগিয়ে দিল। বোতলটা হাতে তুলে উলটপালট দেখতে যেন আকাশ থেকে পড়লো। এটা তো সেই বোতল যেটা তার ভণ্ড বন্ধুরা দুষ্টুমি করে তাকে বলেছিল। আর সেই বোতল সে নিজে পান করে। তাহলে নাকি তাদের দাম্পত্য জীবন সুখে পড়ে। কিন্তু আয়ান জানে এই ভণ্ডগুলো নিশ্চিত বোতলের মধ্যে কিছু একটা মিশিয়েছে। সে বোতলের সিলটা ভালো করে লক্ষ্য করলো এবং ভেতরের পানীয় রং দেখে মুহূর্তে বুঝে গেল। বন্ধুরা দুষ্টমির কথা মনে পড়তে গায়ে রিরি করে উঠল। এ তো সাধারণ মত নয়, এর মধ্যে নিশ্চয় আয়ন মনে হলো ভণ্ডগুলো নিশ্চিত এর ভিতরে। এইবার সে তিথির পাগলামি আচরণ বুঝতে পারল। আসল কারণটা তিথি মদ নয়, বরং পানি পান করেছে, যার মধ্যে সে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারছে না। আয়ন গভীর ভাবনার মধ্যে। তিথি যেন ঝড়ের মুহূর্তে প্রায় বিবস্ত্র। তিথি আয়নের পেছনে এসে তার কোমরে নিজের বাহু শক্ত করে জড়িয়ে ধরে উত্তেজিত সে আয়নের এমন অদ্ভুত ধাক্কা বিদ্যুৎ শক খেল। সে এক ঝটকায় তিথিকে আঁকড়ে ধরে করে তুলে নিল এবং দম আটকানোর স্বরে জিজ্ঞেস করল, ঠিক আছে তুই ভালোবাসা চেয়েছিস তো? তিথি উন্মাদিনীর মতো আয়নের গলা শক্ত করে জড়িয়ে ধরে তার কানের কাছে ফিসফিসিয়ে বলল, আয়ন আয়ান তিথিকে আলতো করে কোলে তুলে নিয়ে নিজের রুমে আসলো। নিজেই নিজের কাঁধে সশব্দে দরজাটা বন্ধ করলো। এরপর মুহূর্তে এক ঝটকা তিথিকে ধরে এনে তিথির দিকে তাকিয়ে আয়নের চোখ দুটো যেন উত্তেজনায় জ্বলছে। সে খাটের একপাশে স্থির হয়ে দাঁড়িয়ে গম্ভীর আর চাপা স্বরে বলল, আচ্ছা ঠিক আছে, তোর ভালোবাসা চাই, ঠিক আছে দিচ্ছি আমার সব ভালোবাসা। কথাটা শেষ না হতে আয়নের এক মুহূর্ত অপেক্ষা না করে বহুদিনে ক্ষুধার্ত শিকারী তার শিকারকে দেখেছে এক ঝাপটায় তিথির উপর ঝাঁপিয়ে পড়ল। আর সারা রাত ধরে আয়ন তিথিকে তার ভালোবাসায় ভরে দিল। ঠিক ভোরের দিকে আলো ফোটার আগে ফজরের আজানে সুখ যেন শোনা যায়। আয়ন সম্পূর্ণ বিবস্ত্র হয়ে তিথিকে বুকে মাথা রেখে লম্বা শ্বাস টানতে টানতে গভীর ঘুমে তলিয়ে গেল। তিথি যন্ত্রণার পাশাপাশি চরম সুখে শরীর সম্পূর্ণ শক্তিহীন হয়ে পড়ায় সেও আয়নের বাহু ধরে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। সকালবেলা খানবাড়ি বিশাল এলাকা যেন নবরূপ নিয়েছে। রঙিন ফুল, আলোকসজ্জা, ঝাল আলো দিয়ে পুরো বাড়ি চকমক করে সাজানো। একসঙ্গে দুটো বিয়ে, তাই আত্মীয় স্বজনের কোনো ত্রুটি নেই। আত্মীয় স্বজন আগমনে বাড়ি এখন কোলাহলের মুখরিত। আজ গায়ে হলুদ, কাল বিয়ে। তোরা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নিতে দেখলো পুরো বাড়িতে সাজসরঞ্জাম। রৌশনী খান, হিমি খান আর তনুজা খান সকলে কর্মব্যস্ত, কাজের লোকদের দিক নির্দেশনা দিচ্ছে।
তুরার পেট তখন আগুনের মতো খিদে জ্বলছে। সে তনুজা খানের কাছে গিয়ে আবদার শুরু করলো, মা পেটটা চোচো করছে, খেতে দাও না, খুব খিদে পেয়েছে। তিথির কথা শুনে তনুজা খান ছেলের উপর হাসি আসলেন। তিনি বললেন, আরে তিথি, কাল রাতে তো অভুক্ত, যা তো ওকে ডেকে নিয়ে। আচ্ছা মা। কথাটা বলে তুরা প্রায় ছুটে তিথির রুমে এলো, কিন্তু রুমে এসে দেখলো ফাঁকা। তুরা ভাবলো নিশ্চয়ই ব্যালকনিতে দাঁড়িয়েছে। এই ভেবে ঠোঁটের হাসি ঝুলিয়ে বারান্দায় উকি দিল, কিন্তু সেখানে নয়। তুরা ভুরু কুচকে গেল। সে তাড়াহুড়ো করে ওয়াশরুমের দরজায় চোখ বুলে দেখলো সেখানে। ঘটনা কি? তিথি এত সকালে সব ছাপিয়ে কোথাও উদয় হলো? নিচে তো সাজসজ্জার ভিড়। এইসব নানা চিন্তায় মাথায় আসলে তুরা যখন হকচকে রুম থেকে বেরিয়েছে, ঠিক তখনই আরপার সঙ্গে মুখোমুখি হলো। আরপা তুরাকে দেখে খিলখিল হেসে মস্করা করলো, কিরে নতুন বউ, সকাল সকাল কার খোঁজে এত অস্থির? মনে হচ্ছে রৌদ্র ভাইকে খুঁজছিস, তাই না? তুরা লজ্জায় আরও বিরক্ত হয়ে মাথা, না আপু, আমি আসলে তিথিকে খুঁজছিলাম। কেন, সে ঘরে নেই? না আপু, সবই দেখলাম, কোথাও নেই। ও আচ্ছা, চল তো একবার ছাদে যাই। মনে হয় ছাদে। এই মেয়ে যদি এবার ভোরে ছাদে ঘোরার বাতি গেছে। কথা শেষ করে তুরা আর আরপা তিথি সন্ধানে দুজন মিলে ছাদের দিকে পা বাড়ল। ধীরে ধীরে তিথির জড়তা ভরা ঘুম ভাঙল। সে অনুভব করে তার পুরো শরীরের উপর পাথরের মতো ভারী কিছু চেপে আসে। তিথি কষ্টে ধীরে ধীরে চোখ মেলে চোখ খুলে দেখলো নিজের বুকের উপর আয়নায় মাথা দেখলো। তিথি যেন তাৎক্ষণিক বিদ্যুৎ শক খেলো। তারপর তিথি বুঝতে পারলো তার শরীরে এক ফোঁটা শক্তিহীন, আর প্রত্যেকটা অঙ্গে অসহ্য যন্ত্রণা, বিশেষ করে তলপেটে। দেখে তিথি যেন আয়ানকে ধাক্কা দিয়ে সরাতে যাবে, তার দৃষ্টি গেল শরীরের দিকে। আয়ান দুজনের গায়ে এক টুকরো কাপড়ের সুতো নেই। এমন লজ্জাজনক ও ভয়ঙ্কর দৃশ্য দেখে তিথি আঁতকে উঠল এবং গলা চিরে এক ভয়াবহ ও বিকট চিৎকার দিল। তিথির এই গলা ফাটানো আর্তনাদে আয়ানের ঘুম ভেঙে গেল। সে ধরপড়ে উঠল, দুই হাত কানে চেপে ধরে। তিথি, এই কাণ্ড ঘটেছে। আয়ান রাগে অগ্নিশর্মা। কিরে, সকাল সকাল কানের পর্দা ফাটানোর পরিকল্পনা করছে নাকি? শালী রাক্ষসী কোথাকার। তিথি যেন আকাশ থেকে পড়া অবস্থা, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে তোতা পাখির মতো কাঁপা বলে, আমি আমি তোমার ঘরে কেন? আর আমরা দুজনে এমন কেন? তিথির এমন নির্বোধের মতো প্রশ্ন শুনে আয়ন বুঝে গেল তার নেশার ঘোর কেটে গেছে। এখন তিথি কিছু মনে নেই। আয়ন এক খটকা দিয়ে তিথির উপর থেকে নিচ দেখলো। আয়নকে দেখে তিথি আতঙ্কের সঙ্গে সঙ্গে কম্বলের ভেতর গুড়িসুর মেরে লুকিয়ে বলে, ছি ছি করতে লাগলো। ছি ভাইয়া ছি, তোমার একটুও লজ্জা করলো না নিজের বোনের সামনে এইভাবে উলঙ্গ হয়ে থাকতে? ছি। আয়ান তখন তাড়াতাড়ি কোমরে একটা তাওয়ালা পেঁচাতে তিথির দিকে হিংস্র দৃষ্টি পড়ল। যদি এতটাই সতীপনা দেখাতি আর ভাই বলে মানতি, তাহলে কাল রাতে আমার আদর পেতে তুই পাগলের মতো ছটফট করছিস না। এখন নেশা ছুটে গেছে তো? তাহলে আর এক সেকেন্ডও দেরি না করে মুহূর্তে বেরিয়ে যা আমার রুম থেকে, আর কখনো আমার রুমে আসবি না। আয়নের কথাগুলো শেষ করে তিথি যেন হতভাগে শেষ প্রান্তে চলে গেল। সে তাড়াহুড়ো করে কম্বল আড়াল থেকে মাথা বের করে আয়নার দিকে তাকিয়ে যে, মানুষটা কি আমার? কি বলছো? কাল রাতে কি ঠিক হয়েছে আমার? আমি তোমার ঘরে কেন? আয়ন হিংস্রভাবে তিথির দিকে ঝুঁকে চোখে আগুন নিয়ে দাঁতে দাঁতে বলল, যা হয় স্বামী স্ত্রীর মধ্যে সেটা হয়েছে। এখন আর সতী সাজতে হবে না। এক্ষুনি বেরো আমার রুম থেকে। তিথির মুখটা সচরাচর ফ্যাকাশে হয়ে গেল। আয়নের স্পষ্ট ইঙ্গিতে সে পুরোপুরি বুঝতে পারল তার শরীর আর প্রচণ্ড ব্যথা স্পষ্ট প্রমাণ দিচ্ছে কাল রাতে গুরুত্বপূর্ণ কী ঘটেছে। এইসব ভাবতে ভাবতে চোখ গলা বিছানার পর সাদা চাদরে লালচে রক্তের ভয়াবহ দাগ। এই রক্ত দেখে তিথি নিচ্ছিস কাল রাতে? কিন্তু এত বড় সর্বনাশ কীভাবে হলো? এই চিন্তা আসতে তিথির কান্না ভেঙে ফুপি কাঁদতে শুরু করলো। তিথির কান্না দেখে আয়ন চরম বিরক্ত হয়ে গজগজ করে, শোন, এই ন্যাকামো ঢঙের কান্না আমার সামনে কাঁদবি না। আবেগ দেখানোর ইচ্ছা থাকলে নিজের রুমে গিয়ে দেখা। তিথি ভীষণ ঘৃণা নিয়ে আয়নের দিকে তাকালো। আয়ন যে এত নিচু মনে হতে পারে তিথি তা কোনোদিন কল্পনা করেনি। তিথির মাথায় তখন একটাই চিন্তা, আয়ন হয়তো সুযোগ নিয়ে জোর করে তার ইজ্জত লুফে নিছে। এই ভাবনা সে ঘৃণায় চোখ ছোট করে আয়নের দিকে তাকিয়ে বলে, ছি ভাইয়া ছি, তোমার সাথে আমার মনে মনে ছিল কখনো তোমাকে আলাদা পছন্দ করতাম না, সেটা আলাদা, কিন্তু তাই বলে তুমি আমার জীবনে সবচেয়ে সর্বনাশ করে দেবে। এখন আমি কিভাবে মুখ দেবো? আমার বিয়ের কি হবে? আমার হবু জামাইকে আমাকে গ্রহণ করবে? তুমি আমার গায়ে এইভাবে কলঙ্কের ছাপ বসিয়ে দিলে, তার মানে তুমি এই জন্য জঘন্য উপায়ে আমার উপর প্রতিশোধ নিলে? দুই হাত গালে চেপে ধরে ফুঁপিয়ে কাছে তিথি। এই তো
এক মুহূর্ত আগে। এই কথাটা বলার সাথে সাথে আয়ান তার গালে ঠাস ঠাস করে তীব্র চড় বসিয়ে দিল। আয়ান কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে তিথির এই কান্না দেখলো, তারপর গলা সপ্তমে চড়িয়ে ক্ষোভে ফের, কি বললি তুই? আমি তোর ইজ্জত কেড়ে নিয়েছি? তোর এত বড় সাহস! আয়নের চোখ দুটো তখন আগুনের মতো লাল। সে মুহূর্তে তিথি আয়নকে দেখে ভয়ে সিটিয়ে গেল। তবুও তিথি একগুঁয়ে নিয়ে সাহস করে পাল্টা জবাব দিল, তার নাম তাকে আমার এই বদনাম নিয়ে আমি এখন কাকে মুখ দেখাবো? তিথির কথা আয়নের রাগ আরও শতগুণ বেড়ে গেল। সে দাঁতে দাঁত ঘষা নিয়ে বলল, ওরে বেয়াদব মহিলা, দাঁড়া, তোর আসল রূপ দেখাচ্ছি। কথাটা বলে আয়ন দ্রুত স্টাডি রুমে গেল এবং একটা ল্যাপটপ নিয়ে গেল। এরপর দ্রুত লিভিং রুমে লাগানো সিসি ক্যামেরা ফুটেজ চালু করে তিথির একেবারে সামনে দিল। এই নে, ভালো করে দেখ কার ইজ্জত কেড়ে নেওয়া হয়েছিল, কে পাগল। তিথি ল্যাপটপের স্ক্রিনে তাকালো। কাল রাতে নেশায় করে কীভাবে আয়নের সাথে বেয়াদবি করছে সব দেখে সে চরম কাণ্ড ঘটিয়েছে সবটাই দেখলো। সেই দৃশ্য দেখে লজ্জায় মাটির সাথে মিশে যেতে এলো। তিথি এবার অপরাধবোধে মাথা নিচু করে ফেলল। আয়ান তখন কিছুটা শান্ত স্বরে বলল, তবে কঠোর কণ্ঠে বলল, দেখ, যা হওয়ার তা তো হয়ে গেছে। আর কি বললি? তোর বিয়ে হবে না? তোর স্বামী তোকে গ্রহণ করবে না? তুই হয়তো ভুলে গেছিস আমি তোর স্বামী, আর কালকে আমাদের সামাজিকভাবে বিয়ে হয়েছে। আর শুধু পরিবার আর তাদের সম্মানের দিকে তাকে এই বিয়েতে মত দিছে। নাহলে তোর মতো একরকম মেয়েকে বিয়ে করার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না আমার। তিথি মাথা নিচু করে রইল, একটা কথা বলল না। লজ্জায় সে বড় জড়সড় হয়ে আছে। এত বড় একটা কাজ সে কীভাবে করতে বলে, ছি ছি। এসব ভাবতে ভাবতে তিথির মনে আত্মগ্লানি তো মরেই যাচ্ছে। তিথি এভাবে নিষ্প্রভ পুতুলের মতো চুপ করে থাকতে থেকে আয়ান বলল, গেট আউট, এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যা। তুই আর কখনো আমার ধারে কাছে আসবি না। শোন, তোর সাথে বিয়ে হলেও আমি কখনো তোকে আমার স্ত্রী হিসেবে মানব না। বাইরের লোকের কাছে স্ত্রী হবি ঠিকই, কিন্তু আমার কাছে তোর কোনো স্থান নেই। আয়নের কথা শুনে তিথির সর্বাঙ্গ যেন আগুনের মতো জ্বলে উঠল। সে তার আসল ইজ্জতটাই নিয়ে নিল, আর এখন বলছে স্ত্রী হিসেবে মানে না। এই ভাবনাতে তিথি ক্রোধে কিছু একটা বলতে উদ্যত হলো, কিন্তু তার আগে আয়ান ধমকে থামে গেল। আর কোনো সাফাই শুনতে চাই না, এক্ষুনি বেড়া, নাহলে তোকে তুলে আছাড় মতো আমার এক সেকেন্ডও সময় লাগবে না। কথাটা বলে আয়ান দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল। তিথি ধীরে ধীরে নিজের পোশাক পরে খাট থেকে নামলো। আর নেমে প্রথমে পা বাড়াতে শরীরে তীব্র যন্ত্রণায় পা টলে গেল। সে ধপাস করে মেঝেতে পড়ে ব্যথায় মুখ থেকে অস্ফুটের বেরিয়ে, আহ আম্মু! তিথি অতি কষ্ট উঠে দাঁড়ালো, পা টেনে ঘর থেকে বেরোলো। তুরা আর আরফা তিথিকে ছাদে খুঁজে না পেয়ে আবার নিচে নেমে এলো। তিথি ধীরে ধীরে খোঁড়াতে খোঁড়াতে নিজের ঘরের দিকে যাওয়ার পথে আরফা তুরার সামনে পড়ে গেল। তিথিকে দুজনকে দেখে তাড়াহুড়ো করে ওড়নাটা টেনে ভালো করে নিজের শরীরটাকে আবৃত করার চেষ্টা করলো। তুরা তিথিকে দেখে সন্দেহ নিয়ে বড় কিছু জিজ্ঞেস, কী রে, এত সকালে তুই কোথায় গেছিলি? তিথি ভয়ে ঢোক গেলে আমতা, ও আপু, একটু বাতাস খেতে গেছিলাম। ও তাই বুঝি? তো আমাদের কিছু বলবি? এদিকে তো আমি আর আরফা থেকে পাগলের মতো খুঁজছি। আপু, আমি বুঝতে পারিনি তোমরা আমাকে খুঁজছো, তিথি বলল। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, মা সকলের জন্য নাস্তা করছে। আচ্ছা। কথাটা বলে তিথি দাঁতে দাঁত চেপে চেষ্টা করলো স্বাভাবিক হাঁটতে, কিন্তু পারল না। সে আবার খোঁড়াতে লাগলো। তুরা তিথিকে দেখে সন্দেহ নেই বলে, কী রে, এইভাবে পা টেনে হাঁটছিস কেন? পায়ে আঘাত পেয়েছিস? তিথি থতমত খেয়ে সেখানেই থেমে গেল। তখনও পুরো শরীরটা ভয়ে কাঁপতে লাগলো। তারপর কোনো মতে গলা ফসকে, ও আপু, রাস্তায় পাটা স্লিপ করে একটু ব্যথা লেগেছে, তাই এমন হাঁটছি। চিন্তা করুন, ঠিক হয়ে যাবে। কথাটা বলে তিথি প্রায় ছুটে গিয়ে রুমে ঢুকলো এবং তাড়াতাড়ি দরজাটা ভেজিয়ে দিল। তুরা আর আরফা সন্দেহ নিয়ে একে অপরের দিকে তাকালো, তবে আর কিছু না ভেবে তারা দুজনে নিচের তলার দিকে চলে গেল। তিথি রুমে এসে নতুন পোশাক নিয়ে সোজা ওয়াশরুমে প্রবেশ করলো। শাওয়ার ছেড়ে দিল। তার ঠান্ডা জলের ধারা শরীরে পড়তে তার শরীর আরও বেশি কাঁপতে শুরু করলো। এরপর আয়নায় নিজেকে দিকে তাকিয়ে লক্ষ্য করলো সারা শরীরে লালচে ছোপ ছোপ কামড়ে দাগ স্পষ্ট আছে। তিথি বুঝতে বাকি রইল না আয়নের করা এই ক্ষতগুলো আর আয়ান, সে শুধু চরম জেদ আর রাগের বহিঃপ্রকাশ হিসেবে কামে। তিথি সে তার যন্ত্রণাই বুঝে গেল। তিথি শাওয়ার নিয়ে কাপা শরীরে কম্বলের গায়ে শুয়ে পড়ল আর ক্লান্ত চোখ জড়িয়ে ধীরে ধীরে গভীর ঘুমে তলিয়ে গেল। একে একে সবাই ডাইনিং টেবিলের আশেপাশের ঘিরগুলো, অনেক আত্মীয় স্বজন একত্রে নাস্তা করলো। আয়ানও ফ্রেশ হয়ে ফিটফাট সেজে আসলো। আশিস শিয়া বেরো, রৌদ্র সবার শেষে নামলো। সকলে ডাইনিং টেবিলে নিজেদের আসলো। হঠাৎ তনুজাখানে চোখ গেল সবাই উপস্থিত, তিথি কেন অনুপস্থিত? এই চিন্তা মাথায় আসতে তিনি তুরাকে জিজ্ঞেস করল, কি রে মা, তোকে তিথিকে ডাকতে আনছে? তুরা জবাব দিল, হ্যাঁ, ও তো বললো নিচে আসছে, কিন্তু এতক্ষণ কেন হলো না আমি ঠিক বুঝতে পারি না।
তনুজা খান বললেন, ঠিক আছে, তোরা খাওয়া শুরু করে, আমি একবার উপরে গিয়ে যাচ্ছি। কথাটা বলে তনুজা খান তাড়াতাড়ি উপরে গেল। বেশ কিছু সময় পর তিনি মুখ ভার করে হতাশ ভঙ্গিতে আসলেন। তনুজা খান একাই ফিরে আসতে দেখে রৌশনী খান চিন্তিত হয়ে, দিদি কই, ও এলো না? তনুজা খান শান্ত ভঙ্গিতে বলেন, পরে খাবে, এখন নাকি ওর একদম খেতে ইচ্ছে করছে না। আর কেউ কোনো প্রশ্ন তুলল না, কথা বাড়ল না, সবাই নিজেদের মতো খাওয়া শুরু করলো। দুপুর 2টো ঠিক ছুঁই ছুঁই, গায়ে হলুদের জমকানো স্টেজ সাজানো আছে। সকল আত্মীয় স্বজনের উপস্থিতি পুরো বাড়ির জন্য আনন্দের টইটুম্বর। রৌদ্র কোথায় জানি গাড়ি নিয়ে বেরিয়েছে, তবে সন্ধ্যার আগে অবশ্যই ফিরবে বলে জানিয়েছে। আশি 2 হাত ভরে আনন্দের মেহেন্দি পড়ল। আশি প্রাণ খোলা খুশি মনে গুনগুন করে গান গাইতে খেতে রুমে প্রবেশ করল। কিনে দে তুই রেশমি চুড়ি, নইলে যাবো তোর সাথে আড়ি। মুহূর্তে শিয়াবের ফোন স্ক্রল করতে রুম থেকে বেরোচ্ছিল। আশি ছিল প্রচণ্ড খুশি আর অন্যমনস্ক। শিয়াবও তাই। দুজনে এরকম ঘোরের মধ্যে ধাক্কায় সজোরে ধাক্কা খেলো, ধরাম করে মেঝেতে পড়ে গেল। আশি আতঙ্কের সাথে শিয়াবের শার্টের কলার খামচেতে চোখ বন্ধ করলো। শিয়াব প্রচণ্ড বিরক্তিকে আশিকে বলতে যাবে, ঠিক তখনই তার দৃষ্টি থামলো আশির লাজে রাঙানো চোখ দুটো। শিয়াব হাত আশ্রয়ভাবে আশির কোমরটা শক্ত করে ধরল। শিয়াব যেন মুহূর্তে এক ঘোর লাগা। নিজের অজান্তে তার ঠোঁট ধীরে ধীরে আশির ঠোঁটের পানে এগিয়ে গেল। আশি অতি শব্দে চোখ বন্ধ করলে। চোখ খুললে সবার আগে দৃষ্টি পড়ল শিয়াবের নেশাচ্ছন্ন তীব্র আকর্ষণ ভরা চোখ। আশি স্পষ্ট অনুভব করলো শিয়াব তীব্র গতিতে তার দিকে এগিয়ে আসছে। আশি যেন পাথর হয়ে গেল, সরা বাধা দেওয়ার কথা ভুলে গেল। এক ঘোরের মধ্যে শিয়াবের দিকে চেয়ে রইল। শিয়াব খুব সাবধানে আশির ঘনিষ্ঠ হলো, আর আশি আর কারো গগন ভিতরে চিৎকার ভেসে আসলো, আহ, ও মাই গড, আমি কিছু দেখিনি। নির্লজ্জ ভালোবাসা পর্ব 7, পুরো গল্প প্লে লিস্টে।